ঢাকা শহরের অলিগলি মোড় রাস্তা যেদিকে তাকানো যায় নাফিসাকে খোঁজার হুলস্থুল চলছে। মাহবুব রশিদ নিজের সমস্ত পাওয়ার ব্যবহার করছে তাকে খুঁজে বের করার জন্য। পুলিশ, লোকজন, ইনফরমার সবাইকে নামিয়ে দিয়েছে, কিন্তু তবুও কোনো হদিস নেই। এই বিশাল শহরের ভিড়ে যেন নাফিসা হাওয়ায় মিলিয়ে গেছে। রাশিদ ভিল্লাতে এদিকে নীরবতা, সবার মুখে দুশ্চিন্তা, অস্থিরতা। আফিয়া বেগম তো পুরোপুরি অসুস্থ হয়ে পড়েছে। সারাদিন ধরে কপালে হাত দিয়ে বসে থাকা, চোখ লাল, খাবার নেই, ঘুম নেই, একটাই চিন্তা নাফু কোথায়। নিজের মেয়ের মতো করে আগলে রেখেছিল এতদিন। সেই মেয়ের উপর এক ফোঁটা বিশ্বাস করতে পারলেন না, তার কথাটা ভালোভাবে শুনতে পারল না। কেন সময় দিল না? নিজের প্রতি এই আফসোস, এই অপরাধ বোধ তাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। সবচেয়ে বড় কথা, কেউই ভাবতে পারেনি যে নাফিয়া আসলে সাইমনের বউ। দুজনের বয়সের এত তফাৎ, আর তাদের সম্পর্ক কখনোই কারো সামনে আসেনি। একসাথে থাকার দৃশ্য কেউ দেখেনি, প্রকাশ্যে কিছুই ছিল না। তাই হয়তো এই সত্যটা কারো মাথায় ঠিক মতো আসেনি। এদিকে সাইফান অবিরাম চেষ্টা করে যাচ্ছে নাফিসাকে খুঁজে বের করার। সাথেই সে মরিয়া হয়ে সাইমান ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু নেটওয়ার্ক নেই, লাইন দিচ্ছে না। দূরে কোথাও মিশনে থাকলে সাধারণত এমনটাই হয়। অনেকক্ষণ ধরে বসে আছে সে তাহমিদ ইকবালের কেবিনে। পরিস্থিতি কি হচ্ছে, কখন সাইমান ফিরছে, সবই তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। শেষ পর্যন্ত আর চেপে রাখতে না পেরে সাইফান সবকিছু খুলে বলে তাহমিদ ইকবালকে। তাহমিদ ইকবাল কথা শুনে গভীর চিন্তায় পড়ে যায়। সে নিজেও জানে আজই সাইমনের ফিরে আসার কথা, মিশন শেষ হয়েছে, আর তার নিজের অপরাধ বোধও কম নয়। সেই তো কিছুটা জোর করে চাপ দিয়ে সাইমনকে মিশনে পাঠিয়েছিল। এখন মনে হচ্ছে ভুল করেছে, খুব বড় ভুল। সাইমন যখন ফিরে এসে নিজের বউকে খুঁজে পাবে না, তখন সে কি জবাব দিবে, কোথায় লুকাবে মুখ? ওদিকে সাইফান মাথায় হাত দিয়ে চুপ করে বসে আছে। তার ভাই তাকে দায়িত্ব দিয়ে গেছিল নাফিসাকে দেখে রাখার দায়িত্ব, কিন্তু সেটা রাখতে পারেনি। নিজেকেই ক্ষমা করতে পারবে না যদি নাফিসার কিছু হয়। কেবিনের ভেতরে দুজনাই নিস্তব্ধ। টেবিলের ঘড়ির টিকটিক শব্দ যেন খুব স্পষ্ট শোনা যায়। হঠাৎ টকটক দরজায় নক। একটু পরেই কেবিনে ঢোকে রাজীব। ভেতরে ঢুকে স্যালুট দিয়ে সালাম জানায় তাহমিদ ইকবালকে। স্যার কেমন আছেন? মিশন আমরা সফলভাবে শেষ করতে পেরেছি। কংগ্রাচুলেশনস। তারপরে চোখে পড়ে পাশে বসা সাইফানের দিকে। আরে সাইফান, তুই এখানে কোনো জরুরি কাজ নাকি? সাইফান আস্তে করে উঠে দাঁড়ায়, মুখটা গম্ভীর। বড় ভাইয়া কই? রাজীব ভাই? রাজীব একটু অবাক হয়ে উত্তর দেয়। মান, স্যার তো সোজা বাসার দিকে গেছে। ভাবির সাথে দেখা করার জন্য খুব এক্সাইটেড ছিল, তাই আমাকে শুধু বলে গেল স্যারকে জানাতে উনি বাসায় যাচ্ছে, পরে এসে দেখা করবে। এই কথা শেষ হতে তাহমিদ ইকবাল আর সাইফানের মুখ একদম ফ্যাকাশে হয়ে যায়, কারণ তারা দুজনেই জানে সাইমান এখন বাসায় গিয়ে তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা খেতে যাচ্ছে। সাইফান নিজের জায়গা থেকে লাফিয়ে উঠে দাঁড়ায়, কথা গুলিয়ে যায় তার মুখে। আঙ্কেল, আমি যাই, দেরি হলে চলবে না। আপনি প্লিজ আরও ফোর্স লাগান। নাফুর খোঁজ করুন প্লিজ, আমি যাই। একটুও সময় নষ্ট করলো না, দৌড়ে বেরিয়ে গেল কেবিন থেকে। রাজীব পুরো ঘটনাটা বুঝতে না পেরে হতবাক হয়ে তাকিয়ে থাকে। তার চোখে মুখে জিজ্ঞাসার ছাপ স্পষ্ট। ও ধীরে ধীরে তাকায় তাহমিদ ইকবালের দিকে। স্যার, নাফিসা ভাবির কি হয়েছে? সাইফান তো প্রায় দৌড়ে চলে গেল, আপনার মুখেও এমন কেন? তাহমিদ ইকবাল গভীর শ্বাস নেয়। সে সংক্ষেপে ধীরে ধীরে রাজীবকে পুরো পরিস্থিতি বলে দেয়। নাফিসা নিখোঁজ হওয়া, পরিবারের ভুল বোঝাবুঝি। রাজীব বিস্ময় স্তব্ধ হয়ে যায়। পরিস্থিতির ভয়াবহতা তার মুখে স্পষ্ট হয়ে ওঠে। রাশেদ ভিল্লার বড় গেটটা পেরিয়ে ভেতরে ঢুকতেই সাইমনের বুকের ভেতর অদ্ভুত এক স্বস্তি উচ্ছ্বাসের ঢেউ উঠছে। হলরুমে ঢোকার সাথে সাথে চোখে পড়ে ইমা বেগম আর বিলকিস বেগম সোফায় বসে আছে। মুখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে, চোখে লাল ভাব, মুখটা রেখায় গভীর টেনশন। সাইমন থমকে দাঁড়ায়, তারপর শান্ত স্বরে সালাম দিল। আসসালামু আলাইকুম। দুজনই সাইমনকে দেখে অবাক আর ভয়ে কেমন যান্ত্রিকভাবে সালামের জবাব দিল। তাও সাইমন বিষয়টা হালকাভাবে নিল প্রথমে। কেমন আছো তোমরা? কোনো উত্তর নেই, এক ফোঁটা শব্দ নেই, বরফের মতো নীরবতা। পরিস্থিতি অস্বাভাবিক মনে হলেও সাইমন চাপা হাসি দিল। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি আগে ফ্রেশ হয়ে আসি। আম্মু কই? কেউ কোনো কথা বলল না। বিলকিসারা শুধু মাথা নিচু করে থাকলো। ইমা বেগম ঠোঁট কামড়ালেন। সাইমন আর কিছু না বলে সোজা সিঁড়ির দিকে হাঁটা ধরল। উঠতে উঠতে তার বুকের ভিতর ধীরে ধীরে একটা অজানা অস্বস্তি জন্ম নিচ্ছে। উপরের ফ্লোরে গিয়ে সে নিজের রুমের দিকে না গিয়ে সোজা বাঁ দিকে ঘুরে নাফিসার রুমের সামনে দাঁড়ালো। ডোর নবটা ছুতেই দরজাটা কিঞ্চিত খোলা অবস্থায় হালকা ঠেলাতেই খুলে গেল।
দরজা খোলার সাথে সাথে যে দৃশ্যটা সামনে দেখা গেল তা দেখে সাইমনের শ্বাস আটকে গেল। মেঝেতে বসে আছেন আফিয়া বেগম, বিছানার পাশে মাথা হেলিয়ে রাখা, চোখ মুখ ফুলে আছে, চুল এলোমেলো, চেহারায় কান্নার দাগ। সাইমনের শরীর নিস্তব্ধ হয়ে গেল। আম্মু। একটু থমকে সাইমন এগিয়ে গেল, হাঁটু গেড়ে মায়ের সামনে বসে বলে, আম্মু কি হয়েছে? এভাবে মেঝেতে বসে আছো কেন? এই অবস্থা তোমার? আফিয়া বেগম প্রথমে চমকে তাকালেন, তারপর এক সেকেন্ডও দেরি না করে ছেলের দিকে ঝাঁপিয়ে পড়লেন। আব্বু, আব্বু আমার, নাফু আমার মেয়েটা। কথাগুলো বারবার গলায় আটকে যাচ্ছে, কান্না এত বেশি যে শব্দ ঠিকমতো বেরোচ্ছে না। সাইমন মাকে শক্ত করে চাপড়ে ধরল। আম্মু প্লিজ কথা বলো, নাফিসার কি হয়েছে? আফিয়া বেগম শুধু কাঁদছে, অস্ফুট কিছু শব্দ। নাফু খুঁজে পায় না। কথাটা বুঝে সাইমনের বুকের ভেতরে যেন কেউ কুড়াল চালিয়ে দিল। শরীর ঠান্ডা হয়ে গেল এক নিমিষে। ঠিক তখনই দরজার কাছে একজন স্টাফ হাজির হলো। স্যার, বড় স্যার আপনাকে নিচে যেতে বলেছেন। সাইমন তাকালো না। স্টাফ আবারও বলল। স্যার এখনই যেতে বলেছেন। সাইমন শুধু ঠান্ডা স্বরে বলল। হুম। মাকে আলতো করে উঠিয়ে বসালো, নিজেও দাঁড়ালো, কিন্তু মাথায় কিছুই ঢুকছে না। আফিয়া বেগম মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। সাইমন শব্দ না করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে পৌঁছাতে দেখে সবাই বসে আছে, ঘরের বাতাস ভারী হয়েছে। আফিয়া বেগম ধীরে ধীরে ছেলের পেছনে নিচে এসে দাঁড়ালেন। মাহবুব রশিদ ছেলের দিকে তাকিয়ে গিলল এক ঢোক, তারপর কঠিন ভারী গলায় বলল, বসো, তোমাকে কিছু জিজ্ঞেস করতে হবে আর কিছু জানতেও হবে। সাইমন দাঁড়িয়ে রইল, চোখ দুটো তীক্ষ্ণ ভয়াল। মানে কি কি জানাতে হবে? আম্মু কেন কাঁদছিল? আমার পিচ্ছি পুতুলের কি হয়েছে? কেউ কিছু বলছে না, চারিপাশে যেন পাথর নীরবতা। শেষ পর্যন্ত সাবিয়া খালেদ মুখ খুললেন। ওই মেয়েটাকে ভাবি গতকাল বের করে দিয়েছেন এবং এখন খোঁজ পাওয়া যাচ্ছে না কোথায় গেছে। আমি বলছি কথাটা শেষ হতে সাইমনের মাথার ভিতরে যেন বিস্ফোরণ হলো, কান ঝাঝা করতে লাগলো, শরীর কাঁপতে লাগলো। এক মুহূর্তের জন্য দুনিয়া অন্ধকার হয়ে এলো। বাড়ি থেকে বের করে দিয়েছে, নিখোঁজ। সাইমনের ভাবনার ভিতরে ঠিক তখনই দৌড়াতে দৌড়াতে সাইফান প্রবেশ করলো। তার মুখ দেখে বোঝা যায় সে ভয়ে, অপরাধবোধ, টেনশনে প্রায় ভেঙে পড়েছে। সাইমন তাকে দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়ে। আমার বউ কই? নাফিসা কই? তোর কাছে দায়িত্ব গিয়েছিলাম, তুই বল কোথায় আমার বউ? সাইফান মাথা নিচু করে, ঠোঁট কাঁপছে, চুপ, একদম চুপ হয়ে দাঁড়িয়ে আছে। সাইমন হুঙ্কার দিল, চুপ কেন? কথা কানে যাচ্ছে না? উত্তর দে। সাইফান গিলে গিলে বলল। ভাইয়া, নাফিসাকে খুঁজে পাচ্ছি না। বাকিটা বলা হয়নি। সাইমনের হাত বজ্রপাতের মতো সাইফানের গালে গিয়ে পড়ল। ঠাস, ঘর নিস্তব্ধ, সবাই হতবাক। সাইমন চিৎকার করে উঠল। বাজে কথা না বলে বল আমার বউ কই? সাইফান কাঁপতে কাঁপতে বলল, ভাইয়া, সত্যি আমি জানি না, মাফ করে দে, আমি দায়িত্ব রাখতে পারিনি। এরপরই সাইমন আর শুনল না। ক্ষোভ, দুঃখ, ভয় সব মিলিয়ে আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল সে। সাইফানের কলার ধরে টেনে সামনে নিয়ে উড়াধুরা ঘুষি মারতে লাগলো। বল কোথায় আমার বউ? কোথায় আমার নাফিসা? আমার সাথে সব চালাতে আসবি না। সাইফান পড়ে যাচ্ছিল, তবুও থামলো না সাইমন। মুখে রাগে বিকৃত অভিব্যক্তি। কিছুক্ষণ পর সাইমন হঠাৎ থেমে গেল, দাঁড়িয়ে রইল স্থির হয়ে। তারপর দু হাতে মাথা চেপে ধরল, শ্বাস নিতে পারছে না, মনে হচ্ছে হৃৎপিণ্ড থেমে যাবে। তারপর আফিয়া বেগমের দিকে এগিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে দুই হাতে ওনার গাল আগলে নিয়ে, আম্মু আমার বউ কই? চুপ কেন বলো, আমি জানতে চাই নাফিসা কই? আফিয়া বেগমের ঠোঁট কাঁপল, কিন্তু কথা বের হলো না। চোখের ভেতরে পানি চিকচিক করছে, যেন অপরাধবোধে গলা আটকে গেছে তার। সাইমন চেয়ে রইল কিছুক্ষণ, তারপর মাথা চুলকে চুল এলোমেলো করে ফেলে বলল, কেউ কিছুই বলো না কেন? কেউ না, ওই পাগল হয়ে যাবো এবার। কি হয়েছে সব খুলে বলবে প্লিজ তোমরা? সাবিয়া খালেদ সবার মুখের দিকে তাকিয়ে তারপর সাইমনের দিকে দৃষ্টি দিয়ে পড়ল। সমস্ত ঘটনা শোনার পর সাইমন নিস্তব্ধ হয়ে গেল। তাদের ভালোবাসার চিহ্ন পৃথিবীতে আসতে চলেছে। বাচ্চা মানে সে বাবা হতে চলেছে। কথাটা শোনার কিছু মুহূর্ত খুশি হলেও পরের মুহূর্তে নাফিসাকে অপমান করা, তার বাচ্চাকে কলঙ্ক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, নিজের বউকে নিখোঁজ। তবু এই সময়, যে সময় সবচেয়ে বেশি খেয়াল রাখা দরকার, নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে। সব দোষ তার নিজের, পুলিশ হওয়ার দায়িত্ব পালন করতে গিয়ে এত কিছু হলো তার। পারছে ভাবতে তার এখনই চাই নিজের বউকে। এক মুহূর্তে হঠাৎ পা থামিয়ে মাহবুব রাশিদের দিকে এগিয়ে গেল সে। গিয়ে সরাসরি সামনে বসে পড়ল, দুই হাঁটুতে ভর দিয়ে বসে পড়ে দুই হাতে বাবার পা জড়িয়ে ধরল। তার আব্বু আমি আর পারছি না, গলা যেন ভেঙে যাচ্ছে কান্নায়। আমি ভুল করেছি, বড় ভুল। তোমার কথা শুনিনি, তুমি বলেছিল রাজনীতি কর, আমি করিনি।
এখন করবো আব্বু, করবো রাজনীতি। চাকরি থাক, ওই পালের পুলিশ হয়ে কি লাভ? নিজের ঘর রক্ষা করতে পারে না, নিজের বউয়ের খবর নিতে পারি না। কান্নার ফাঁকে হঠাৎ হাসলো একরাশ পাগলামির মতো হাসি। দেখো না আব্বু, আমি কেমন পুলিশ, নিজের বউ হারিয়ে বসে আছে। তারপর আবারও ভেঙে পড়ল। আব্বু, হেরে দাও ওকে, তুমি তো পারো, তোমার ক্ষমতা আছে। তুমি বললেও কি ফিরে আনবে না? একবার, শুধু একবার। সে এবার মাটিতে বসে পড়ে দু হাতে মাথা ধরে দুলতে লাগলো, কখনো নিজের চুল টানছে। আব্বু প্লিজ বলো, ঠিক আছে? ও আব্বু, ও যেন আমার পৃথিবী অন্ধকার, ও ছাড়া আমার শ্বাসও চলে না, ও ছাড়া আমি বাঁচবো না, মরে যাবো আম্মু। সাইমন এখনো বাবার পায়ের কাছে বসা, চোখ লাল, মুখ কাঁপছে, বুক ওঠানামা করছে অনিয়মিতভাবে। মাহবুব রাশিদ এগিয়ে গেলেন ছেলের দিকে। সাইমনের সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়লেন। সাইমন মুখ তুলে তাকালো বিভ্রান্ত চোখে। মাহবুব রাশিদ ততক্ষণে 2 হাত বাড়িয়ে ছেলেকে নিজের বুকে টেনে নিলেন। সাইমন আরো ভেঙে পড়ল একটু আশকারা পেয়ে। বাবাকে শক্ত করে জড়ালো। মাহবুব রাশিদ ফিসফিস করে বললেন, শান্ত হও বাবা, কিছু হবে না। আমি আছি তোমার সাথে, শান্ত হও। কিন্তু সাইমন আর শান্ত থাকতে পারল না। আরো জোরে বাবাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আব্বু, আমার বউ, আমার পিচ্ছি পুতুল, ও এখন একা না আব্বু, ওর সাথে আমার সন্তান আছে, আমার অস্তিত্ব আছে আব্বু। কথাগুলো বলতে বলতে গলা কেঁপে গেল, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। আব্বু, আমি তোমার মতো বাবা হতে চাচ্ছি আব্বু। সাইমনের এই অসহায় ভেঙে পড়া রূপ দেখে পুরো রুম যেন স্থির হয়ে গেল। ইমা বেগম মুখ চাপা দিয়ে কেঁদে ফেললেন। বিলকিসারা বেগম নিঃশব্দ শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। সাইফান মাথা নিচু করে চোখ দিয়ে পানি পড়ছে নীরবে। বাকিদের অবস্থা একই। সাইমন আবার বাবার কাঁধে মাথা রেখে কাপা গলায় বলল, আব্বু, আমার বউ, আমার বাচ্চা, ওরা কি আমার উপর অভিমান করবে? ও কি আমাকে ক্ষমা করবে না আব্বু? ও কি ভাববে ওর বাবুকে সেফ রাখতে পারলো না? আব্বু প্লিজ, আমার বউ বাচ্চা কিনে দাও প্লিজ আব্বু। মাহবুব রাশিদের চোখের নিচেও পানি জমেছে, কিন্তু তিনি নিজের শক্ত ভাবটা ধরে রাখলেন। এক হাত দিয়ে ছেলের মাথায় হাত রাখলেন, অন্য হাত দিয়ে পিঠে চাপ দিলেন। আমি আছি, এবারের বউ আর বংশধরের কিছু হবে না। নিজেকে শান্ত করো, কিছু হবে না। ঠিক তখনই তড়িঘড়ি করে দৌড়ে এসে থমকে দাঁড়ালো মাহবুব রাশিদের পিয়ে। হাঁপাচ্ছে সে। স্যার, একটা নিউজ পেয়েছি। সবাই একসাথে তাকালো। পিয়ে গম্ভীর কাপা গলায় বলল, আমাদের বর্ণনার সাথে মিল আছে এমন একটা মেয়ের লাশ পাওয়া গেছে। পুলিশ বলেছে বয়স আনুমানিক 18-19। হলরুম নিস্তব্ধ হয়ে গেল। টিভিটা অন করেন স্যার। রিশা দৌড়ে গিয়ে রিমোট তুলে নিল, হাত কাঁপছে। টিভি অন করতে স্ক্রিনে নিউজ চ্যানেলের লাল জরুরি ব্রেকিং ব্যানার জ্বলে উঠল। ব্রেকিং নিউজ। ঢাকার গাবতলী সংলগ্ন খোলা জায়গায় অর্ধনগ্ন এক কিশোরীর লাশ উদ্ধার। পুলিশের ধারণা, রেপের পর আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। বয়স অনুমান 18 থেকে 19, সাথে কোনো আইডেন্টিটি কার্ড নেই। স্ক্রিনে অর্ধদগ্ধ লাশের ঝাপসা ছবি দেখানো হচ্ছিল। রিপোর্টার গম্ভীর কণ্ঠে বলছে, রাস্তার পাশে আগুন ধোয়ার চিহ্ন পাওয়া গেছে। এলাকাবাসী সকালে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় ইত্যাদি। এক মুহূর্তে সবাই যেন বরফ হয়ে গেল। বিলকিসারা বেগম কেঁপে উঠলেন। ইমা বেগম বুক চাপা দিলেন, হাঁটু কাঁপছে। রিশা দাঁড়িয়ে নিজের ঠোঁট কামড়াচ্ছে। সাইফান এক পা পিছিয়ে গেল। আফিয়া বেগম মেঝেতে বসে পড়ল চুপ করে। আর সাইমন সে খুব ধীরে মাথা তুলল। তার চোখ দুটো এত লাল, এত ভয়ঙ্কর, টিভির দিকে তাকিয়ে রইল। একদম স্থির, একটুও নড়ছে না। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু নিঃশ্বাস ভারী, খুব ভারী। তারপর ধীরে ধীরে সে দাঁড়ালো। সাইমন 2 কদম সামনে এগিয়ে স্ক্রিনের সামনে গিয়ে দাঁড়ালো। অর্ধদগ্ধ ছবির দিকে তাকিয়ে বলল, এটা আমার নাফিসা না। তার কণ্ঠ এত ঠান্ডা, এত ফাঁকা। সবাই নিঃশ্বাস চেপে রইল। সাইমন আবারও বলল, এটা আমার বউ না। 1 সেকেন্ড থেমে গিয়ে হঠাৎ গলা ফেটে উঠল। এটা আমার বউ না। তার চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। আফিয়া বেগম হাউমাউ করে কাঁদলেন। দৌড়ে এসে ছেলেকে ধরার চেষ্টা করলো, কিন্তু ছুতেও পারল না। সাইমন স্পর্শ করতে দিল না। 2 হাত নিজে চুল ধরে মেঝেতে বসে পড়ল। আমার বউ না, এটা আমার নাফিসা না। তার গলা কাঁপছে, শ্বাস কাঁপছে। মাহবুব রাশিদ এগিয়ে গিয়ে ছেলের কাঁধ ধরলেন। বাবা, শান্ত হও। সাইমন মাথা তুলে চেয়ে বলল, আব্বু, আমি ওকে মরে যেতে দেবো না, আমি ওকে খুঁজে আনবো, যেখানে থাকুক। তারপর দাঁড়িয়ে উঠে চিৎকার করে বলল, গাড়ি আনো, সব ফোর্স রেডি করো, পুরো ঢাকা শহর ঘুরিয়ে ফেলবো আমি। দুপুর প্রায় 12টা বাজতে চলেছে। ঘরের ভিতরে এক ধরনের মোলায়েম শান্তি জমে আছে। না বেশি আলো, না বেশি অন্ধকার, ঠিক যেন দুপুরের অলস রোদ জানালার পর্দা ভেদ করে নরম হয়ে ঘরে ঢুকছে। পর্দার ফাঁক দিয়ে রোদের হালকা সোনালি রেখা বিছানার এক কোণে পড়ে একটা উষ্ণ আভা তৈরি করেছে। রুমটা নিঝুম অন্ধকারে ডুবে ছিল।
জানালার পর্দা হালকা দুলছে, বাইরে রাতের বাতাস যেন নরম ফিসফাস করছে। ঠিক এমন সময় হঠাৎ হালকা চিৎকারে যেন পুরো ঘরটা কেঁপে উঠল। নাফিসা ধর্মর করে উঠে বসলো, ঘাম ভেজা মুখ হাঁপাচ্ছে, বুক উঠানামা করছে দ্রুত তালে। এক হাত দিয়ে পেটটা চেপে ধরে চারিদিকে তাকালো, চোখে বিস্ময় ভয়। সামনে পিছনে তাকে বুঝতে পারলো সে সেই নোংরা অন্ধকার রুমে নেই। এটা মেহেরাবদের ফার্ম হাউস। পরিপাটি পরিষ্কার গুছানো, পর্দা টেনে রাখা, বিছানায় নরম কম্বল, কিন্তু তবুও মনে হচ্ছে যেন সবকিছু ভুল। মনে হচ্ছে একটু আগে ওই দুঃস্বপ্নটাই ভয়ের অন্ধকার এখন ওকে তাড়া করছে। হঠাৎ দরজার কাছে ছোটাছুটির শব্দ। নাফু, দৌড়ে রুমে ঢুকলো মেহেরাব আর মেহেরিন, দুজনের মুখে ভয়। মেহেরাব এগিয়ে এসে বিছানার পাশে বসে পড়ল। মেহেরিন একটু দূরে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি হয়েছে? কি হয়েছে নাফু? মেহেরাবের কণ্ঠে আতঙ্ক। নাফিসা কথা বলতে পারছে না, জোরে জোরে শ্বাস নিচ্ছে শুধু। ও বিড়বিড় করে বলতে লাগলো, আমার বাচ্চা, আমার বাচ্চা, না প্লিজ না। চোখ ভিজে গেছে, গলা কাঁপছে। মেহেরিন দৌড়ে গিয়ে পাশে রাখা জগ থেকে পানি ঢেলে গ্লাসে নিল। মেহেরাব আলতো করে নাফিসার কাঁধে হাত রাখলো। নাফু শোন, শোন প্লিজ, তুই ঠিক আছিস, স্বপ্ন ছিল এটা, তুই নিরাপদ। নাফিসা এখনো কাঁপছে। মেহেরিন পানি এগিয়ে দিল। আপি পানি খা, ধীরে ধীরে। মেহেরাব গ্লাসটা হাতে নিয়ে নিজের হাতে নাফিসার মুখের কাছে ধরল। ধীরে খা, ঠিক আছে, একদম টেনশন করবি না। নাফিসা আধা কাপা হাতে গ্লাসটা ধরতে যাচ্ছিল, কিন্তু মেহেরাব থামিয়ে দিল। না, আমি ধরছি, তুই শুধু চুমুক দে। 2-3 চুমুক খাওয়ার পর নাফিসার শ্বাস একটু স্বাভাবিক হলো, তবুও চোখে ভয়, শরীরটা কাঁপছে। মেহেরিন পাশে বসে ওর পিঠে হাত বুলাতে লাগলো। নাফু তুই নিরাপদ, কেউ কিছু করতে পারবে না। আর শোন। নাফিসা ধীরে ধীরে মাথা নেড়ে হালকা হুঁ বলে, কিন্তু বিড়বিড় করা থামছে না। আমার বাচ্চা, ভয় লাগছে, আমার বাচ্চা কিছু হবে না তো? মেহেরাব সাথে সাথে দৃঢ় গলায় বলল, না, একদমই না। তুই আর তোর বাচ্চা দুইজনই সেফ। তোকে ডাক্তার দেখাইছি না? ডাক্তার নিজে বলেছে বেশি টেনশন নিলে চলবে না। মেহেরিন উঠে দাঁড়িয়ে বলল, ভাইয়া আমি খাবার নিয়ে আসি। মেহেরাব মাথা নেড়ে বলল, হ্যাঁ নিয়ে আয়, গরম সোপ দে, আর ওই ওষুধটাও নিয়ে আয়। মেহেরিন দ্রুত রুম থেকে বের হয়ে গেল। মেহেরাব নাফিসার সামনে বসে বলল, দেখ নাফু, প্রথম কথা টেনশন করবি না। দ্বিতীয় কথা, তুই এখন একা না, আমরা আছি। আর তোর বাচ্চার জন্য তোকে প্রপার রেস্ট নিতে হবে। ডাক্তার একবার বলেছে টেনশন করা যাবে না। তুই ভয় পাবি কেন? আমি আছি, দিনটা তোর পাশেই থাকবো। নাফিসার চোখ বেয়ে টুপ করে পানি পড়ে বিছানায়। সে চুপচাপ শুধু বলল, আমি আবার হারিয়ে যাচ্ছি মনে হয়, ওই রাতটার মতো। মেহেরাব সাথে সাথে মাথা নাড়ল। ঠিক না, ওইটা তার কোনো দিনও হবে না যতক্ষণ আমি বাঁচি। তুই আর তোর বাচ্চার গায়ে একটা আঁচড়ে কেউ দিতে পারবে না। তুই শুধু রেস্ট নে। ঠিক তখনই মেহেরিন খাবার আর ওষুধ নিয়ে ফিরে এলো। ট্রে বিছানার পাশে রেখে মেহেরাবকে বলল, ভাইয়া স্যুপটা গরম গরম নাফুকে একটু করে খাইয়ে দে। আমি আম্মুর সাথে কথা বলে আসি, বাসায় যাওয়ার জন্য বলেছি, অলরেডি ফোন দিচ্ছে। নাফিসের সাথে থাকার জন্য যেভাবেই হোক বাসায় ম্যানেজ করছি আমি, সমস্যা নাই। মেহেরাব আবার নাফিসার দিকে তাকালো। তার ভরসাদায়ক কণ্ঠে বলল, নাফু চল, একটু খেয়ে নে, তারপর ওষুধ খাবি। শরীর ঠিক থাকলে মনও ভালো থাকবে। আর তোর বাচ্চাকেও তো শক্ত থাকতে হবে, তাই না? নাফিসা ধীরে ধীরে মাথা নাড়ল। মেহেরাব চামচে স্যুপ তুলে ওর মুখের কাছে ধরল। 1 চামচ 2 চামচ। নাফিসা চুপচাপ খেতে লাগলো। মেহেরিন কথা বলা শেষ করে পাশে বসে ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, নাফু আল্লাহ রক্ষা করবে, তুই শুধু নিজের সঙ্গে একটু কোমল হ, আর কিছু না। অল্প কিছু খাওয়ানোর পর মেহেরাব ওষুধটা এগিয়ে দিল। নাফিসা খেয়ে নিল। তারপর বালিশটা ঠিক করে কম্বলটা গায়ে ঢেকে দিয়ে মেহেরাব শান্ত স্বরে বলল, এখন ঘুমা, রেস্ট নে, আমরা দুজনে এখানেই আছি। নাফিসা চোখ বন্ধ করে নিল। তার শ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। বাইরে হাওয়া জানালা ধাক্কা দিচ্ছে। মেহেরাব আস্তে করে বলে ওঠে, নাফু, তোর জন্য না হলেও অন্তত তোর বাচ্চাটার জন্য রেস্ট নিতে হবে। টেনশন করিস না আর। বলেই মেহেরাব চলে গেল রুম থেকে। নাফিসার ভেতরে নিঃশব্দে অভিমান এখন পাহাড়ের মতো ডিএসপি সাহেবের প্রতি, তার অবহেলার প্রতি। সে এক মুহূর্তের জন্য না ভেবে তাকে ফেলে যাওয়ার প্রস্তুতি সে এক মুহূর্ত জন্য না ভেবে তাকে ফেলে যাওয়ার প্রতি সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নিজে থেকে আর কখনো ডিএসপি সাহেবের সামনে দাঁড়াবে না। যদি সত্যি তাকে গুরুত্ব দেয় তবে তিনি নিজে খোঁজ করে এখানে আসবেন, নিজের হাতে তাকে নিয়ে যাবেন। তার আগ পর্যন্ত না।
মেহেরাব আর মেহেরিন ঠিক সময় না পৌঁছালে কি হতে পারতো এই কথা ভাবতেই নাফিসার বুকটা দপদপ করে উঠল ভয়। এই পৃথিবীতে এখন সে কাউকে পুরোপুরি বিশ্বাস করতে সাহস পায় না, আবার পেটে হাত রাখলে নিজের ভেতরের ছোট্ট প্রাণটা তাকে নতুন করে শক্তি দেয়। হাত বুলিয়ে নরম স্বরে বলল, তোমার বাবা খুব পচা জানো, আমাকে এইভাবে একা ফেলে রেখে চলে গেল। তুমি আসছো এ কথাটাও সে জানে না, আমরাও বলবো না। তোমার পাপা নিজে খুঁজে নিতে আসুক আমাদের, এই শাস্তিটা তাকে পেতেই হবে। কথাগুলো বলতেই নাফিসার চোখের কোণে পানি চিকচিকানি ফুটে উঠল। আফিয়া বেগমের মুখটা মনে পড়তে বুকটা আরো মোচড় দিয়ে উঠল। কতটা বিশ্বাস নিয়ে, কতটা ভালোবেসে তাকে আগলে রেখেছিলেন সেই মানুষটা, অথচ আজ নাফিসাকে অবিশ্বাস করলো। হয়তো সে ভুল করেছে, হয়তো পরিস্থিতি তাকে এই ভুলের দিকে ঠেলে দিয়েছে। তবুও এখন আর ফিরে পাওয়ার পথ নেই। সে স্থির করেছে নিজের সম্মান আর তার অনাগত সন্তানের নিরাপত্তার জন্য এই দূরত্বটাই দরকার। ফ্ল্যাশব্যাক। রাশিদ ভিল্লার দিকে যাচ্ছিল মেহেরাব আর মেহেরিন। নাফিসা এখন কেমন আছে, কি ঘটেছে, এগুলো জানতে মেহরিন সারাক্ষণ ফোন কানে ধরে চেষ্টা করছিল, কিন্তু ফোনটা বন্ধ। আর মেহেরাব স্টিয়ারিংয়ে হাত শক্ত করে ধরে থাকতে থাকতে কয়েকবার শ্বাস ফেললো। গাড়িটা যখন মূল সড়কে উঠলো তখন সন্ধ্যার আলো পুরোটাই মিলিয়ে গেছে। রাস্তার দু একটা হেডলাইট জ্বলছে, চারিপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা। ঠিক তখনই মেহরিন জানালার বাইরে তাকিয়ে হঠাৎ চিৎকার করে উঠল, মেহেরাব দেখ, ওটা কি নাফিসা না? গাড়ি থামানোর আগে দুজন দেখলো খুব ধীরে ধীরে হাঁটছে এক মেয়ে, মাথা নিচু, শরীরটাও ক্লান্তির মতো ঢলে পড়েছে। আলো কম থাকে চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু সে হাঁটার ভঙ্গি দুলে দুলে এগুলো মেহরিন নিশ্চিত ও নাফিসা। মেহেরাব ব্রেক চাপলো সাথে সাথে। দুজন দরজা খুলে দৌড় দিতে যাবে, ঠিক তখনই নাফিসা একটা সরু গলির ভিতর ঢুকে গেল। গলি এত দ্রুত মোড় নিল যে মাত্র কয়েক সেকেন্ডে সে চোখের আড়ালে চলে গেল। মেহরিন হতবাক। এই যে কোথায় গেল? এত দ্রুত কই গেল? মেহেরাব গলির দিকে দৌড়ে গিয়ে শুধু নিস্তব্ধ ফাঁকা পথটাই দেখলো। অল্প একটু আগেও যার ছায়া ছিল, এখন সেখানে ছায়ার আভাও নেই। গাড়িতে ওঠ, দ্রুত অন্যদিকে ঘুরি। মেহেরাব স্থির কণ্ঠে বলল। দুজনে আবার গাড়িতে উঠে বাম ডান সব রাস্তায় সার্চ শুরু করলো। প্রায় 3 ঘন্টা খোঁজার পর একটা পরিত্যক্ত নির্মাণাধীন বিল্ডিং এর পাশে আলো অন্ধকারের মাঝে কিছু নড়াচড়ার শব্দ পেল। মেহেরাব গাড়ি থামিয়ে বলল, ওইদিকে কেউ আছে? দুজনে দৌড়ে এগিয়ে যেতে দৃশ্যটা যেন বুক কেটে ফেললো। 3 জন অচেনা লোক নাফিসার হাত ধরে টানতে টানতে একটা মাইক্রোবাসের দিকে নিয়ে যেতে চাইছে। নাফিসা শক্তিহীন, মাথা দুলছে, সে চেষ্টা করছে ছুটে বেরোতে, কিন্তু এক বিন্দু শক্তি নেই শরীরে। তার মুখে আতঙ্ক, চোখের নিচে অশ্রুর দাগ। মেহেরিন চিৎকার করলো, ছাড়, নাফুকে ছেড়ে দে। তাদের ছাড়া মুহূর্তে মেহেরাবের গলা বজ্রের মতো গর্জে উঠল। 1 ইঞ্চি নড়বি না কেউ। তার গলার রাগে 3 জনই থমকে গেল। 2 জন পিছিয়ে গেলেও বাদবাকি এই লোকটা নাফিসার হাত ছাড়লো না। তখন আর সময় নষ্ট করেনি মেহেরাব। দৌড়ে গিয়ে লোকটার কলার চেপে ধরে তাকে একটা ধাক্কা দেয়। লোকটা মাটিতে গড়িয়ে পড়ল। মেহেরিন উঠে গিয়ে দ্রুত নাফিসাকে চাপটে ধরল। নাফিসা, শুনতে পাচ্ছিস? আমার দিকে তাকা। কিন্তু নাফিসা তখন অর্ধচেতন, মাথা তার মেহেরিনের কাঁধে হেলে পড়ে আছে। সে শুধু অস্পষ্ট কণ্ঠে বলল, বাঁচাও, আমায় বাঁচাও। এই শব্দ দুটো মুহূর্তে মেহরিনের চোখ ভিজিয়ে দিল। এদিকে লোকগুলো সরে যাওয়ার চেষ্টা করছিল। মেহেরাব তাদের দিকে শেষবার তাকিয়ে গর্জন করে বলল, দূর হ এখান থেকে। আজ পালাইয়া, কিন্তু আরেকবার সামনে পড়লে হাত পা ভেঙে দেব। লোকগুলো কোনো প্রতিরোধ দেখানোর সাহস পেল না, তারা দৌড়ে পালিয়ে গেল। নাফিসা তখন পুরো শরীর ঢলে পড়ে মেহরিনের কোলে অজ্ঞান হয়ে গেল। মেহরিন ভয়ে কাঁপতে কাঁপতে মেহেরাবকে বলল, দ্রুত গাড়িতে নাও, ওকে হাসপাতালে নিতে হবে। দুজনে মিলে নাফিসাকে সাবধানে গাড়ির সিটে শুয়ে দিল এবং দ্রুত গাড়ি ছুটল কাছাকাছি প্রাইভেট হসপিটালে। ডাক্তারের চেক আপ শেষে ডাক্তার বলল, ও খুব বেশি মানসিক ধাক্কায় আছে, শরীরেও প্রচন্ড দুর্বলতা, ঠিকমতো খাবার খায়নি অনেকক্ষণ, ভয় পেয়েছে ভয়ানকভাবে। এখন কিছু ইঞ্জেকশন ও স্যালাইন চলবে, ঘুমালে ভালো হবে। ডাক্তার চলে যাওয়ার পর নাফিসা ঘুমিয়ে গেল অবচেতন কাঁপা নিঃশ্বাসে। মেহরিন চেয়ারে বসে তার মাথা চুলে হাত বুলিয়ে বলতে লাগলো, কোথায় যাচ্ছিলি? কেন একা বের হলি? জানিস তোর সঙ্গে যদি কিছু হতো? তার গলা কেঁপে উঠল, চোখ ছলছল করলো। মেহেরাব তখন দরজার পাশে দাঁড়িয়ে, তার মুখ শক্ত, চোখে এক ধরনের ঠান্ডা রাগ। ওকে একা ছেড়ে দিয়েছে রাতে? এইটাই কি পরিবার? নিজের ঘরে মেয়েকে এইভাবে ফেলে রাখে? কিছুক্ষণ পর দুজন সিদ্ধান্ত নিল, এখনই রাশিদ ভিল্লাতে কিছু জানানো যাবে না। নাফিসা পুরো জ্ঞান না ফিরলে আর মানসিকভাবে স্থির না হলে তারা কিছুই জানাবে না। এরকম অসুস্থ অবস্থায় যখন একা ফেলে দিয়েছে, তাহলে তাদেরকে জানানোর কোনো মানেই হয় না। মেহেরাব বলে, আজ রাতে ওকে আমাদের ফার্ম হাউসে নিয়ে যাই, ওখানে শান্ত পরিবেশ,
কেউ ডিস্টার্ব করবে না। মেহরিন মাথা নেড়ে সম্মতি দিল। রাত 3টা বাজে। ঢাকা শহর যেন দিনের সমস্ত হইচই গুটিয়ে নিয়ে গভীর ঘুমে ডুবে আছে। দিনের বেলা যে রাজপথে হর্নের শব্দ, মানুষের ভিড়, দোকানের কোলাহল, রাতে সব যেন পালিয়ে গেছে। রাস্তার লাইটগুলো কেবল টিমটিম করে চলে আছে। হালকা কুয়াশা, লাইটের আলো ছড়িয়ে ধোয়াটে একটা পরিবেশ বানিয়ে রেখেছে। এই শহর কখনো পুরোপুরি ঘুমায় না, কিন্তু আজকে সাইমনের চোখে মনে হচ্ছে পুরো শহরটাই অচেনা। এত বড় শহর, অথচ তার নাফিসা কোথাও নেই। গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে আছে সাইমন, চোখ লাল, মুখ শুকনো, ঠোঁট ফেটে গেছে। গত 12 ঘন্টা ধরে সে শুধু একটাই কাজ করেছে, তার বউকে খোঁজা। একটা রাস্তা থেকে আরেকটা রাস্তা, একটা এলাকা থেকে আরেকটা, পুরো ঢাকা শহর যেন তার সামনে ঘুরতে ঘুরতে ধোঁয়াটে হয়ে যাচ্ছে। পুলিশ ফোর্স চারিদিকে ছড়িয়ে গেছে। মাহবুব রাশিদ মন্ত্রী হয় আরও বেশি জোরদারভাবে খোঁজাখুঁজি চলছে, তবুও কোথাও কোনো হদিস নেই। এদিকে টিভি চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ চলছে। একটা মেয়েকে রাত 12:30টার দিকে রাস্তার পাশে মৃত অবস্থায় পাওয়া গেছে। লাস্ট আইডেন্টিফিকেশন দেখে অনেকে ভেবেছিল এটাই নাফিসা, কিন্তু পরে নিশ্চিত হওয়া গেল দেহটি নাফিসার নয়। এটা শুনে পুরো রাশিদ পরিবার যেমন স্বস্তি পেল, তেমনি সাইমনের বুকের ভেতর নতুন করে আশা জেগে উঠেছে। জানে নাফিসা বেঁচে আছে, কোথাও আছে, শুধু তাকে খুঁজে বের করতে হবে বউটাকে। সাইফান আর রাজীব তার সাথেই আছে। রাজীবের দায়িত্ব ছিল পুরো শহরে সব হাসপাতালের ডিটেলস নেওয়া, সব কিছু নিজে হ্যান্ডেল করছে। সে একটার পর একটা কল দিচ্ছিল, প্রায় সব হাসপাতাল থেকে একই উত্তর পেয়েছে, নাফিসার খোঁজ পাচ্ছে না। হঠাৎ একটা ছোট প্রাইভেট হাসপাতাল থেকে রাজীবের ফোন এলো। ফোনটা রিসিভ করে জানতে পারে তাদের পাঠানো ছবি বাদবাকি ডিটেলস অনুযায়ী একটা মেয়েকে নিয়ে আসা হয়েছিল। মেয়েটা প্রেগনেন্ট, সাথে 2টা ছেলে মেয়ে ছিল একই বয়সী। শোনা মাত্রই রাজীব থমকে গেল। তারপর রাজীব চুপ না থেকে সঙ্গে সঙ্গে সাইমনের কাছে গেল। স্যার, একটা হাসপাতাল বলেছে মিলেছে ভাবির মতো একজনকে। তাদেরকে ছবি দেখানো হয়েছে, ওনারা বলেছে সেম ছবিটার সাথে মিলে গেছে এমন একজন এসেছিল। এই একটা বাক্যে সাইমনের বুকের ভেতর অস্থিরতা কিছুটা কমালো। জোরে একটা নিঃশ্বাস নিয়ে রাজীবের দিকে তাকিয়ে আমাকে তাড়াতাড়ি ঠিকানাটা সেন্ড করো বলে দ্রুত বাড়ির কাছে গেল, পিছন থেকে একবার ঘুরে দাঁড়িয়ে। গাড়িতে ওঠো এখনই। রাজীব সামনেই বসলো, পিছনে সাইমন দেরি না করে গাড়ি স্টার্ট দিল। রাতে শহর ফাঁকা থাকলেও সাইমনের কাছে মনে হচ্ছে প্রতিটা সেকেন্ড যেন ভারী। তার হাত কাঁপছে, বুক ধুকপুক করছে। গাড়ির স্পিড দাঁড় করালো প্রায় 100-র উপরে। পেছনে পুলিশ ফোর্সও রওনা হলো সাইমনদের গাড়ি ফলো করে। হাসপাতালের সামনে পৌঁছাতে পৌঁছাতে রাত 3:15। ছোট একটা ভবন, প্রায় অন্ধকার। রিসেপশনে মাত্র একজন কম্পাউন্ডার নাইট ডিউটিতে। মেয়েটা কোথায়? সাইমনের কণ্ঠ ভারী, তাড়াহুড়ো করে রাগে কাঁপতে থাকা কণ্ঠে জোরে বলল। কম্পাউন্ডার ভয় পেয়ে গেল। সাইমন হঠাৎ রেগে যাওয়া কথায় বলল, স্যার, আমরা রোগীকে রাখিনি। সাইমন রেগে মেগে দাঁতে দাঁত চেপে বলল, হোয়াট? তাহলে কোথায় গেল? সম্পূর্ণ ডিটেলস না দিয়ে আমাদের এখানে ডেকেছেন কেন? টাইম নষ্ট করার মানে কি? কম্পাউন্ডারের মুখ চুপসে গেল। ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, স্যার, আমরা পুরোটা বলতেই চেয়েছিলাম, তার আগেই আপনাদের অফিসার ফোন কেটে দিয়েছেন। সাইমন ধীরে ধীরে রাজীবের দিকে তাকালো, চোখের দৃষ্টি যেন খেয়ে ফেলার মতো। পরের মুহূর্তে হঠাৎ ঝড়ের মতো তার দিকে এগিয়ে গিয়ে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। রাজীব পুরোটা বোঝার আগে সাইমন দাঁত চেপে গর্জে উঠল, ইডিয়েট! নেক্সট টাইম এমন ভুল করলে আরেকটা কালো থাপ্পড় পড়বে। রাজীব সঙ্গে সঙ্গে 2 গালে হাত চেপে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। লজ্জা ভয়ে শরীরটা কুঁকড়ে গেল। পাশ থেকে সাইফান রাজীবের অবস্থা দেখে হঠাৎ ফিক করে হেসে ফেলল। হাসির শব্দটা শেষ হওয়ার আগেই ঠাস ওর গেল আরেকটা থাপ্পড়। চমকে সাইফান সামনে তাকিয়ে দেখলো সাইমন ভয়ঙ্কর রাগী চোখে তাকিয়ে আছে। সাইফান নিজের গালে হাত রেখে দৌড়ে একটা পিলারের আড়ালে লুকিয়ে উকি দিল। সরি ভাই, আর এমন হবে না। ওর কণ্ঠে ভয়টা স্পষ্ট। সাইফানের এমন কাণ্ড দেখে রাজীব মিশমিশ করে হাসি চাপার চেষ্টা করলো। কম্পাউন্ডারও অজান্তে পিরিক করে হেসে ফেললো, কিন্তু সাইমন যখন কম্পাউন্ডারের দিকে চোখ গরম করে তাকালো, ওর হাসি মুহূর্তে শুকিয়ে গেল। হাত পা গুলিয়ে তাড়াহুড়ো করে বলতে শুরু করলো, স্যার, ওনাকে 2 জন এনেছিল, বলেছিল ডাক্তার দেখাবে। ওদের আচরণ দেখে মনে হচ্ছিল এমার্জেন্সি কেস। ডাক্তার দেখার পর বলেছিলেন সম্ভবত শ্বাসকষ্ট, ট্রমার মতো কিছু, কিন্তু তারা 5 মিনিটের মাথায় রোগীকে নিয়ে চলে যায়। সাইমনের মাথার ভেতরে যেন বজ্রপাত হলো। কোথায় নিয়ে গেছে? কে ছিল? ঠিকানা দেন তাড়াতাড়ি। কম্পাউন্ডার অসহায় সুরে মাথা নাড়ল। স্যার, তারা রাগারাগি করছিল, বারবারই বলছিল বড় হাসপাতালে নেবে। এবার সাইফান লাফিয়ে উঠল, এগিয়ে এসে বলল, কোন বড় হাসপাতাল? নাম বলছে? কম্পাউন্ডার মাথা নিচু করে বলল, না স্যার, নাম বলেনি। নর্মালি চেক আপ করেছে সব ঠিক আছে কিনা দেখার জন্য। তবে আমাদের কাছে তাদের দেয়া একটা ঠিকানা আছে, চাইলে দেখতে পারেন।
সাইমান দু হাতে মাথা চেপে ধরল, রাগ আর দুশ্চিন্তায় কণ্ঠ কেঁপে উঠছে। ঠিকানাটা এখনই দিন। প্রথমে দিতে সমস্যা কি ছিল? এতক্ষণ বাজে কথা শোনাচ্ছিলেন কেন? আর আপনারা সিসিটিভি ফুটেজ দেখান তাড়াতাড়ি। সিসিটিভি ফুটেজ চালু হতে স্ক্রিনে নাফিসার মুখ স্পষ্ট দেখা গেল। নাফিসাকে দেখা মাত্রই সাইমনের বুকের ভিতর ব্যথা অনুভব হলো। ভালো করে আবার কম্পিউটার স্ক্রিনে তাকালো, কিন্তু যেই দুজন তাকে এনেছিল তাদের মুখ দেখা যাচ্ছে না। তবে শরীরের গঠন, পোশাক দেখে ধারণা করা গেল সম্ভবত এক ছেলে আরেক মেয়ে, দুজনারই বয়স কাছাকাছি। কম্পাউন্ডার জড়ানো হাতে ছোট একটা কাগজ এগিয়ে দিল। সাইমন সেটা ছিনিয়ে নিল প্রায় ছিঁড়ে ফেলার মতো শক্তিতে। সাইমন ঝড়ের মতো এক দৌড়ে গাড়ির দিকে ছুটে গেল। পেছন পেছন রাজীব ও সাইফানও দৌড়ে ছুটল। গাড়ির কাছে পৌঁছাতে সাইমন প্রথমে দরজা খুলে ড্রাইভিং সিটে উঠে ইঞ্জিন স্টার্ট দিল। সাইফান পেছনের সিটে উঠে বসলো। রাজীব পাশের সিটে ঢুকে দরজা বন্ধ করতেই গাড়ি সশব্দে বেরিয়ে গেল। মেহরিন আর নাফিসা একই রুমে শুয়ে আছে। সারাদিনের দুশ্চিন্তা, মানসিক চাপ, শরীরের দুর্বলতা সব মিলিয়ে নাফিসার শরীর ভেঙে পড়ছে। হঠাৎ নাফিসা অস্থির হয়ে উঠল। তার হাত কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে, মনে হচ্ছে বুকের ভেতরে আগুন জ্বলছে। এক পর্যায়ে ঢকঢক করে নাফিসার গলা ভারী হয়ে এলো, চোখ উল্টে গেল। হঠাৎ তীব্রভাবে উঠে বসলো। মেহু, মেহু। তারপর হঠাৎই বিছানা থেকে নেমে একদমে বমি করতে শুরু করলো। মেহেরিন ঘুমিয়েছিল। হঠাৎ এমন শব্দে চমকে উঠল। আলো জ্বালানোর সুযোগও পেল না। অন্ধকারে ঝাপসা দেখতে দেখতে নাফিসার দিকে ছুটে গেল। আহ নাফু, এ কি হয়েছে তোর? দাঁড়া দাঁড়া। নাফিসা কথা বলতে পারছে না, মাথা ঘুরছে, দেহটা ঠান্ডা হয়ে যাচ্ছে। মেহেরিন কাপা হাতে তাকে ধরে দেয়ালে ঠেকালো। মেহরাব ভাইয়া, তাড়াতাড়ি এখানে আয়। নাফু কেমন করছে? চিৎকারের সাথে দরজা খুলে দৌড়াতে দৌড়াতে এলো মেহরাব। কি হয়েছে নাফিসা? নাফিসাকে দেখে তারও শ্বাস বন্ধ হয়ে গেল। ও জানতো মেয়েটা মানসিক ধাক্কায় ভুগছে, কিন্তু এত খারাপ হবে ভাবেনি। দুজন মিলে নাফিসাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। মুখ ধুইয়ে পানি খাওয়ানোর চেষ্টা করলো। শরীর ঠান্ডা, ঠোঁট নীলছে। মেহরাব হাত কাঁপতে কাঁপতে ফোন বের করলো। নাফিসার দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। একটা ডক্টরকে ফোন করে সমস্ত পরিস্থিতি জানালো। মেহরাব মাথা নেড়ে সব শুনলো। ঠিক আছে স্যার, আমরা করছি। ফোন রাখতেই মেহরাব মেহরিনকে স্যুপ বানিয়ে নিয়ে আসতে বলল। মেহরিন দৌড়ে রান্নাঘরের দিকে গেল। রুমে এখন শুধু নাফিসা আর মেহরাব। নাফিসা আধা শোয়া অবস্থায় চোখ বন্ধ করে আছে। বমি আর দুর্বলতায় পুরো শরীর ভেঙে পড়েছে। মেহরাব ধীরে ধীরে তার মাথার পিছনে বালিশ ঠিক করে দিল। আমাদেরকে তোর বন্ধু ভাবিস না, তাই না? তাহলে এতদিন সব সত্য কথা বলিস, এইভাবে আমাদের থেকে লুকিয়ে রাখছিস না? কিছুক্ষণ পর নাফিসা একটু চোখ খুললো। চোখের নিচে কালো দাগ, ঠোঁট ফাটা, মুখের রং ফ্যাকাশে। কোনো উত্তর দিল না কথার। মেহরাব মৃদু হেসে বলল, বস একটু, বসলে ভালো লাগবে, শরীর টান দিস না। ওকে আস্তে করে উঠিয়ে বসলো। নাফিসা কাপা গলায় বলল, মাথা ঘুরছে। আমি আছি, ভয় পাবি না। গল্প করতে করতে মেহরাব চেষ্টা করছিল নাফিসাকে একটু হাসি খুশি রাখার। কিছুক্ষণ পর দুজনে ধীরে ধীরে করিডোর ধরে হাঁটতে বেরোলো, যেন রক্তচাপ একটু উঠে। মেহরাব নাফিসার হাত ধরে নিয়ে যাচ্ছে। নাফিসা চুপচাপ কিন্তু হাঁটছে। ফার্ম হাউসের সামনে একের পর এক পুলিশের গাড়ি এসে থামলো। সাইমনদের গাড়ি সবার আগে। গাড়ি থেকে নামতে নামতে বিড়বিড় করে বলতে থাকলো, আমি আসছি বউ। চোখ লাল, শরীর কাঁপছে দৌড়াতে দৌড়াতে। ওর পিছনে পিছনে বাকিরা সবাই নেমে আসলো। দারোয়ান সামনে এসে বলল, স্যার এত পুলিশ কেন, সমস্যা? কথা শেষ হওয়ার আগে থাম। সাইমন হাত দিয়ে গেট খুলে ভেতরে ঢুকে গেল। কোনো কথা না বলে, কোনো অনুমতি না নিয়ে পুলিশ ফোর্সও তার পেছনে ঢুকে পড়লো। সাইমন ঢুকতে ঢুকতে চিৎকার শুরু করলো, বউ, পিচ্ছি বউ, তুমি কই? আমি আসছি, শুনছো? শুধু একবার সামনে আয়, আর কখনো ছেড়ে যাব না। চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। সিঁড়ির দিকে ছুটে গেল উপরের দিকে। উপরের করিডোরে হাঁটছিল নাফিসা ও মেহরাব। সাইমনের চিৎকার শুনে নাফিসার শরীর থরথর করে উঠল। একটা শব্দ, ডিএসপি সাহেব। নাফিসার মুখ সাদা হয়ে গেল, হৃৎপিণ্ড যেন বুকে পড়ে গেছে। সে দাঁড়িয়ে রইল, শ্বাস নিতে পারছে না। মেহরাব নাফিসার দিকে তাকিয়ে পড়ল। নিচে চল, সাইমন ভাই এসেছে বোধ হয়, তুই একা যেতে পারবি না। নাফিসা অসুস্থ অবস্থায় সিঁড়ি দিয়ে নামা কঠিন, তাই মেহরাব তাকে কাঁধ দিয়ে ধরে নিচে নামাতে শুরু করলো। ঠিক সেই সময় সাইমন উঠে এলো সিঁড়ির মোড়ে। এক নজরে দৃশ্যটা তার চোখে ধাক্কার মতো লাগলো। নাফিসার দিকে তাকিয়ে চোখ দিয়ে দুফোঁটা পানি বেরিয়ে পড়ল। মাথায় ব্যান্ডেজ করা ক্লান্ত ফ্যাকাশে মুখটা দেখে নিজেকে খুব অসহায় মনে হলো। নিজের বউ বাচ্চার খেয়াল রাখতে পারেনি, এই অবস্থায় এভাবে একা রেখেছে। ছোট্ট পিচ্ছি বউটা কত কিছু সহ্য করেছে, কত অপমান সহ্য করেছে। এগুলো ভাবতে ভাবতে চোখ গেল নাফিসার কাঁধের উপর রাখা মেহরাবের হাতের দিকে। সাইমনের মাথায় আগুন জ্বলে উঠল। দৌড়ে এগিয়ে যেতে যেতে, তুই তুই ওকে ছুঁয়েছিস কেন? সাইমন দৌড়ে এসে একটার পর একটা থাপ্পড় মারলো মেহরাবকে। মেহরাব সাইমনকে নিজের থেকে সরিয়ে দিতে দিতে, শোনেন,
ভুল হচ্ছে সাইমন ভাই। কিন্তু সাইমন আর শুনছে না, পাগলের মতো মেহেরাবকে মারতে থাকলো। সাইফান দৌড়ে এসে সাইমনকে টেনে ধরলো। ভাই থামো, কি করছো? রাজীব ধরে ফেললো। স্যার প্লিজ থামেন। উপরের রুম থেকে মেহরিন দৌড়ে আসলো। আমার ভাইকে মারছেন কেন সাইমান ভাই? নাফিসা এদিকে হাঁটতে পারছে না, শরীর কাঁপছে। সাইমনকে মানার মতো শক্তিও নেই নিজের ভেতর। হঠাৎ আর সহ্য করতে না পেরে জোরে চিল্লিয়ে উঠল। থামো। নাফিসার কণ্ঠ শুনে সবাই চুপ হয়ে গেল। সবার দৃষ্টি নাফিসার দিকে। সাইমনও থমকে গেল, তার চোখে পানি। মেহেরাবকে ছেড়ে দিয়ে সে এক পা দুই পা ধীরে ধীরে নাফিসার দিকে এলো। সে এক হাত দিয়ে নাফিসাকে আঁকড়ে নিজের বুকে টেনে নিল, বুকে শক্ত করে টেনে নিল এমনভাবে যেন আর কখনো ছেড়ে দিতে চাইবে না। নাফিসা চোখ বন্ধ করে তার বুকে ঢলে পড়ল। মেহেরাব, মেহেরিন, রাজীব, সাইফান সবাই নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে। নাফিসা সাইমনের বুকের সাথে মিশে গেল, মুখ তুলে তাকালো তার দিকে, আর তারপর অধরে অধর মিলিয়ে পাগলের মতো চুমু খেতে লাগলো। মাঝে 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 ঠোঁট সরিয়ে অস্পষ্ট গলায় বিড়বিড় করে এই আমার বউ, আমার জীবনের অংশ, একে আমি হারাবো না, কেউ নিতে পারবে না। বলল। সাইফান এবার জোরে চিল্লিয়ে উঠল। এই বাচ্চা কাচ্চা সব চোখ ঢাকো, ঢাকো বলছি। এখানে দাঁড়ায় দুইজন এমন চুম্মাচাটি শুরু করছে যেন নিজেরা ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। মেহেরিন মেহেরাবকে ধরেছিল, ঠোঁট কেটে গেছে, সেটা ওড়না দিয়ে মুছে দিচ্ছিল। সাইমনের কাণ্ড কারখানা দেখে চোখ দুটো রসগোল্লার মতো গোল হয়ে গেছে। রাজীব তো পাশে মিচমিচ করে হাসছে। সাইফান আবার আরো জোরে চেঁচিয়ে বলল, ভাইয়া তুমি নির্লজ্জ, নির্লজ্জ থেকে গেছো আরো। আমার তো অবিবাহিত, আমাদের কপাল একটু শান্তি রেখো। এটা কি আমাদের সামনে এভাবে চুম্মাচাটি? আমরা বেঁচে থাকবো কেমনে? এই বাড়িতে মনে হচ্ছে অনেকগুলো রুম আছে, যে কোনো একটাই ঢুকে গিয়ে মান অভিমান সব মিটায় আসতো। এখন পাবলিকের সামনে এইসব করা কি লাগে? সাইফানের কথা শেষ হতে সাইমন ধীরে ধীরে নাফিসার ঠোঁট থেকে মুখ সরিয়ে নিল। আগুন চোখে তাকালো সাইফানের দিকে, যে আরেকটা কথা বললেই মনে হয় তাকে তুলে ডাস্টবিনে ফেলে দিবে। নাফিসা দাঁড়িয়েছিল সাইমনের বুকের খুব কাছে, শরীর কাঁপছে ক্লান্তি, লজ্জার অতিরিক্ত অনুভূতির ধাক্কায় সে অর্ধেক সাইমনের বুকে হেলে পড়েছে। হঠাৎ সাইমন এক ঝটকায় নাফিসাকে তুলে নিল, দুই হাত দিয়ে পুরো শরীরটা নিজের বুকের মাঝে আলতোভাবে জড়িয়ে ধরল। নাফিসা লজ্জায় মুখ লুকিয়ে ফেলল সাইমনের কাঁধে। তার শরীর দুর্বল, অসুস্থ শরীর, আর পেরে উঠছে না। তবু এই উষ্ণ বুকে মাথা রাখতে সে নিঃশ্বাস ফেলে শান্ত হলো। পেছনে আবারও সাইফান বলতে শুরু করলো, দেখো আবার তুলে নিয়ে গেল। ভাইয়া তুমি। তার কথা শেষ হওয়ার আগে রাজীব তার মুখ চেপে ধরল। চুপ, আরেকটা কথা বললে আমাদেরকেও তুলে নিয়ে গিয়ে ঘরে বন্ধ করে দেবে। সাইমন সবার কথা তোয়াক্কা না করে সোজা সামনে রুমের দিকে হাঁটতে লাগলো। রুমে ঢুকে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। বন্ধ দরজার দিকে তাকিয়ে সাইফান গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। ও নাটকীয়ভাবে দুই হাত কোমরে রেখে বলল, আরে আরে, সত্যি সত্যি আমাদের সামনে থেকে সরে গেল রে। মানে বললাম যে কোনো রুমে গিয়ে যা ইচ্ছে করো, আর এরা সেই কথাই সিরিয়াসলি শুনে নিল। আশ্চর্য ব্যাপার তো, অন্য সময় তো কথা শুনে না একটু। মুখটা আরেকটু পেঁচার মতো করে যোগ করলো, ওইটা কি আমার মনের কথা ছিল নাকি? ওসব চুম্মাচাটি দেখলে ধীরে জ্বালা ধরে ঠিকই, কিন্তু দেখতেও আবার খুব মন্দ লাগে না। পাশে দাঁড়ানো রাজীব আর সহ্য করতে পারল না, ধাম করে সাইফানের কাঁধে এক থাপ্পড় বসিয়ে দিল। তোকে কি আর বলবো সাইফান, তুই আসলেই একটা লেজ কাটা বাদর। সাইফান হাঁ করে রাজীবের দিকে তাকালো। কেন বাদর? আমি দিব্যি মানুষ, পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, বান্দর কেন হব? এটা বলতে পারতা সিঙ্গেল থাকতে থাকতে পাগল হয়ে যাচ্ছ, তাই মুখে যা আসে তাই বলছো। তাড়াতাড়ি একটা বউ পটিয়ে বিয়ে করো, নিজের মাথা নষ্ট করো, বিয়ে করলে মাথা ঠিক হয়ে যাবে। রাজীব দুই হাত তুলে মাথা নাড়তে লাগলো। হায় হায় ভাই, তুই কি দিয়ে তৈরি বলতো? ওদের ঝগড়াঝাটি দেখে করিডোরের কোণে দাঁড়িয়ে থাকা মেহেরিন আর মেহেরা পুরো হা হয়ে গেছে। সাইফান যেভাবে নিজের সিঙ্গেল থাকা প্রকাশ্যে ঘোষণা মারল, ওরা দুজনে মাল্টিফ্লেভার আইসক্রিম খাওয়া বাচ্চার মতো মুখ হা করে তাকিয়ে রয়েছে। মেহরিনের চোখ বড় হয়ে গেছে, মেহেরাবও অস্বস্তিতে পড়ে গেছে। এগুলো দেখে সাইফান মাথা চুলকে হালকা হাসার চেষ্টা করলো। ইসরে, এই দুইটা কচি মাল যে এখানে দাঁড়িয়ে মনেই ছিল না। ওরা জেনে গেল আমি ওই ভার্জিন এখনো। বাহ বাহ, মানুষের জীবনটার গোপন থাকলো কোথায়? মিডিয়া না থাকলেও দুইটা ছোট্ট নিউজ চ্যানেল এখানে দাঁড়ায় আছে। মেহরিন মুখ ঢেকে হাসছে, মেহেরাব শব্দ করে হেসে ফেললো। এবার সাইফান এবার মিষ্টি করে ওদের দিকে তাকিয়ে বলল, আহারে, আমার এত কষ্ট লাগছে। তোমার কত হেল্প করলে নাফুকে সেফ রাখলে, আর আমার ভাই এসে তোমাকে ধুয়ে দিল সাবান ছাড়ার আগের মাথায়, আর এখন নিজেরা তো রুমে গিয়ে মান অভিমান ভাঙায় ব্যস্ত। এই কথা শুনে মেহরিন আর মেহেরাব দুজনে লজ্জায় গুটিসুটি হয়ে গেল। এতটাই যে কোনো উত্তরই বের হলো না। রাজীব আবার সাইফানের কাঁধে এক চাপড় মেরে বলল,
চল সিরিয়াস হও, আগে ফার্স্ট এড বক্স আন, ওকে একটু ব্যান্ডেজ লাগাই। আর হ্যাঁ, সে মেহেরিন আর মেহেরাবের দিকে তাকিয়ে বলল, তোমরা কিছু মনে করো না, আজ রাতটা আমরা এখানেই থাকি, বাইরে যেতে কেউ এখন ফিট না। আর সাইফান স্যারও রুমে থেকে বের হবে না। মেহেরিন আর মেহেরাব একই সাথে দ্রুত মাথা নাড়ল। জি ভাইয়া, অবশ্যই, কোনো সমস্যা নেই, থাকেন, রুমে আছে, সব আছে। পাশ থেকে সাইফান সঙ্গে সঙ্গে কথা ঢুকিয়ে দিল। রুম থাকলে পরে যাই, আগে আমাদের কিছু খেতে দাও তো। সারাদিন গরুর মতো দৌড়াইছি, পেটে দানা পানি পেটে পড়েনি, যন্ত্রণা আছে খিদের বহুত। মেহেরিন মিষ্টি হেসে বলল, আচ্ছা ভাইয়া, রান্নাঘরে খাবার আছে, আমি গরম করে দিচ্ছি। সাইফান 2 হাত তুলে আকাশের দিকে তাকালো। আহা, এজন্যই বলি কোচিমেরা সবচেয়ে কাজের। দেখো, হালকা কিউট, হালকা নার্ভাস, কিন্তু কাজে হালকা না। আর আমার দামরি চশমা খালি ঝাড়ি দেয় আর জিতে যায়, একটু অমৃতই খেতে দেয় না, জীবনটাই বেদনার। মেহেরাব এবার আর থাকতে পারল না। ভাই, আমার বোনকে কচি কচি বলতেছেন কেন? একটু ঠিকঠাক কথা বলেন। সাইফান নাক টেনে বলল, আরে ভাই, রাগ করো না, কোচি বলছি মানে এভাবে টাটকা, আটি সহ কম বয়সী, মানে এই যে তোমরা নতুন। রাজীব থতমত খেয়ে হাসতে লাগলো। থাক থাক, বেশি বোঝাতে যে আবার খারাপ করে ফেলবি। রুমটা নিস্তব্ধ হয়ে আছে। সেই নিস্তব্ধতার ভেতর সাইমান নাফিসাকে খুব ধীরে খুব সাবধানে বেডের উপর বসিয়ে দিল। মনে হচ্ছে যদি একটু জোরে ছোঁয়াও তার বউ ভেঙে যাবে। নাফিসার নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে, চোখ দুটো লাল, মুখ ফ্যাকাশে। সাইমান নাফিসার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। চোখ তুলে তাকাতেই নাফিসার বুকের ভিতর জমে থাকা সবকিছু ফেটে বেরিয়ে এলো। সে সাইমানকে শক্ত করে জড়িয়ে ধরল, এত শক্ত করে যেন কেউ তার কাছ থেকে মানুষটাকে আবারও ছিনিয়ে না নেয়। নাফিসা এবার শব্দ করে কেঁদে দিল, বুক ভেঙে যাওয়া কান্না। সাইমন 2 হাত দিয়ে তাকে আগলে রাখলো, কাঁধে পিঠে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সাইমনের গলার স্বর কাঁপছে। সরি আমার বউ, খুব সরি। আমি আর কখনো কখনো তোমাকে এভাবে একা ফেলে রাখবো না, জীবনেও না। আমার ভুল ছিল, অনেক বড় ভুল। নাফিসা কোনো উত্তর দিল না, শুধু কাঁদছে। বইয়ের কান্না যেন সাইমনের বুক ভেদ করে ঢুকে যাচ্ছে। সেই কান্নায় ক্ষমা নেই, অভিযোগও নেই, শুধু ভয়, হারিয়ে যাওয়ার ভয়। সাইমন ওর চুল কানে গুজে দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বউ অভিমান করেছে আমার উপর। নাফিসা গাল ফুলি একটু পিছিয়ে এলো। কান্না থেমে গেছে, তবে চোখ ভেজা। অসুস্থ শরীরেও মুখ ফুলে থাকা বউটাকে আরো আদুরে লাগলো। সাইমনের কাছে থমকে তাকালো, ঠোঁটের কোণে এক মায়া ভরা হাসি খেলে গেল। আমার পিচ্ছি বউটা বলে সে 2 হাত দিয়ে নাফিসার গাল ধরল, তারপর ধীরে খুব ধীরে তার অধরে আঙ্গুল বুলিয়ে নিজের কাছে টেনে আনলো। পরের মুহূর্তে সাইফান নাফিসার ঠোঁটে চুমু দিল, একবার না বারবার, অসংখ্যবার। নাফিসা কিছুই বলল না, শুধু চোখ বুজে তার শ্বাস ফেলে দিল সাইমনের হাতে। সাইমন এবার অধর সরিয়ে নিয়ে নাফিসার গালে হাত রেখে বলল, অভিমান কি শেষ হয়েছে? না হলে আর চুমু দেওয়া লাগবে কি? দেব কি আর চুমু? চুপ কেন? তার মানে এখনো লাগবে চুমু, তাই তো? ওকে। নাফিসা একটু লজ্জা পেল, মাথা নাড়িয়ে না বলে নরমভাবে তার বুকের সাথে মুখ লুকাতে চাইল। সাইমন সেটা দেখে মৃদু হাসলো, আগলে নিল নিজের পিচ্চি বউটাকে। কিন্তু হঠাৎ নাফিসা সাইমনের বুক থেকে মাথা তুলে সে 2 হাত দিয়ে নিজের পেটের দিকে ইশারা করলো। চোখে কান্না আবার ভাসলো, তবে এবার তা দুঃখের নয়, নরম মায়া ভরা। ওর অভিমান ভাঙার আগে। নাফিসার গলা খুব ক্ষীণ, ফিসফিসের মতো। সাইমনের বুকের ভিতর এক ঝটকা উঠে গেল, তার চোখ হঠাৎ লাল হয়ে উঠল, গলা শুকিয়ে গেল। কাপা হাত তুলে সে নাফিসার পেটের উপর রাখলো। সে আর শ্বাসই নিতে পারছে না, এখানে তার কণ্ঠ ভাঙা। এখানে আমার নাফিসা চোখ নামিয়ে নরম করে মাথা নাড়ল। সাইমনের হাত কেঁপে উঠল, মুখের অভিব্যক্তি মুহূর্তে বদলে গেল। আনন্দ, বিশ্বাস না হওয়া, বিস্ময়ে সব মিশে একাকার। 2 হাত দিয়ে নাফিসার পেটকে আদর করতে লাগলো, আঙ্গুল কাঁপতে কাঁপতে পেটের উপর বুলিয়ে দিল। আমার অস্তিত্ব, তার ঠোঁট কেঁপে উঠল। আমার আমার সন্তান। সে ফিসফিস করে বলল, আমি তোমাকে হারাতে পারতাম বউ, তোমাকে আর তাকে দুজনকে। পরের মুহূর্তে সে নাফিসার জামাটা একটু উপরে তুলল, খুব যত্নে, যেন তাকে ব্যথা না লাগে। পেট আলগা করে তারপর সে মাথা নিচু করে নাফিসার পেটে চুমু দিল। 1 বার, 2 বার, 3 বার, অগণিতবার। তার গলার শব্দ রুদ্ধ হয়ে গেল। সে নাফিসার পেটের উপর মাথা রেখে বলল, এই আমার অস্তিত্ব, আমার সন্তান, আমার বউ, আমার সব। নাফিসা কাপা হাতে সাইমনের চুলে হাত রাখলো। সেই স্পর্শে সাইমন চোখ বন্ধ করে ফেলল। যে চোখ গত 12 ঘন্টা শুধু ভয় দেখেছে, আতঙ্ক দেখেছে, পাগলামি দেখেছে, এখন সেখানে শান্তি, স্বস্তি, মায়া। নাফিসা ধীরে বলল, আপনি যদি আর না আসতেন আমি। চুপ।
সাইমন সঙ্গে সঙ্গে নাফিসার মুখে হাত রাখলো, চোখের কোণে পানি জমে উঠল। এমন কথা আর কখনো বলবে না। তুমি আমার বউ, তোমাকে ছাড়া আমি শেষ। তোমাদের দুইজন ছাড়া আমি কিছুই না। নাফিসা একটু হাসলো অন্তরের। সাইমন আবার তার মুখে চুমু দিল। নাফিসা এবার সাইমনের শার্ট আঁকড়ে ধরল। আমি ভয় পেয়েছিলাম খুব। সাইমন তাকে বুকে জড়িয়ে নিল শক্ত করে। আর ভয় পাবে না, আর এক মুহূর্ত তোমাকে চোখের আড়াল হতে দেব না বউ। নাফিসা চোখ বন্ধ করলো, তার কাঁধে মুখ রেখে। রুমের বাতাস ভারী। সাইমন আবার নাফিসার পেটে চুমু দিল, এবার আরো দীর্ঘ, আরো মায়া ভরা। হঠাৎ সাইমন মাথা তুলে মুখ উঁচু করে নাফিসার দিকে তাকালো। কিছু একটা ভেবে ঠাস করে নাফিসার গালে একটা থাপ্পড় মেরে দিল। সাইমন দাঁত চেপে রাগ আর অবিশ্বাসে কাঁপতে কাঁপতে বলল, পাকনামো করে প্রেগনেন্ট হতে কে বলেছে তোকে? ইডিয়েট কোথাকার! আমাকে না বলে আমাকে ঘোল খাইয়ে আমার অস্তিত্ব নিচে পেটে রাখলি বউ। পুলিশ হয়ে নিজের ঘরের বউয়ের চুরি ধরতে পারলাম না। ছি ছি, আমি তো পুলিশ নামে একেবারে কলঙ্ক হয়ে গেলাম বউ। নাফিসা পুরোপুরি স্থির হয়ে গেল, অবাক হতবিহ্বল চোখে সাইমনের দিকে তাকিয়ে রইল। আমার পিচ্ছি বউ আমাকে সোজাসুজি ডাকাতি করে নিল রে, আমার মহামূল্যবান ডিএনএ নিজের পেটে স্থাপন করে। কি সাহস দেখে কাজটা করলি বলতে পিচ্ছি বউ? নাফিসা ভয়ে কেঁপে উঠল। সাইমনের গলা টোন একটু শক্ত হলে তার বুকটা ধরফর করে ওঠে। সেই ভয় শব্দ করে হু করে কান্না শুরু করলো নাফিসা। কাঁদতে কাঁদতে গলা কেঁপে উঠে কথাগুলো বেরিয়ে এলো। সরি, ভুল হয়ে গেছে, আর এমন করব না, আর বাবু নিব না, এবার থাক। কথা শেষ হতে নাফিসা নিজে 2 হাত দিয়ে চোখ মুছল। সাইমন চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল তার দিকে। সেই চাওয়াটায় রাগের সঙ্গে হাসিও মিলেমিশে আছে। ইডিয়েট, এখন কান্না করছে আমার মন করানোর জন্য। আর বাবু নেবে না মানে? আমরা এখনো অনেক বাবু চাই, কিন্তু আমাকে না বলে নিজে নিজে পাকনামো করলে তুলে আছাড় দিব। বাচ্চার জন্য বউ আমার, মানুষে শুনলে আমার মান সম্মান থাকবে না। আচ্ছা আচ্ছা। সাইমনের কথা শুনে নাফিসা গাল ফুলিয়ে বসে রইল। অভিমানী বাচ্চার মতো ফুঁসে থাকা সেই মুখটা দেখে সাইমনের হাসি চেপেই ধরতে হলো। চুরি করে এখন ইনোসেন্ট ফেস বানাচ্ছে, নিজেই বাচ্চা, কথায় কথায় গাল ফুলে। সে নাকি আমার বাচ্চা সামলাবে। নাফিসা মুখ ফিরিয়ে নিল, কিন্তু তার কাঁধের কাঁপুনি, ভরসা চাওয়া দৃষ্টিটা সাইমনের ঠিকই বুঝে ফেলে। একটু এগিয়ে এসে সে নাফিসার গাল টেনে ধরল, তারপর হঠাৎই 2 হাত দিয়ে নাফিসাকে কোলে তুলে নিল। চলো, বেশ নাটক হয়েছে, বেডে চলো এবার। নাফিসা ধাক্কা দিতে চাইলেও শক্তি পেল না। সাইমন সহজে তাকে তুলে নিয়ে বেডে শুইয়ে দিল। কম্বল ঠিক করে দিতে দিতে নরম গলায় পড়ল, চোখ বুঝো, ঘুমাও, আমি আসছি। নাফিসা তৎক্ষণাৎ চোখ খুলে ফেলল। ভয় আর কৌতূহল মিশে গিয়েছে তার কণ্ঠে। কোথায় যাচ্ছেন? সাইমন থমকে দাঁড়ালো, তারপর হালকা হাসি দিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, শাওন নিয়ে আসছে। এই কথা বলে এসে নিচু হয়ে নাফিসার কপালে আলতো চুমু দিল। ওয়াশরুমের দিকে হাঁটতে হাঁটতে সাইমন 2 বার ঘুরে তাকালো। নাফিসা কম্বল মুড়ি দিয়ে তার দিকে তাকিয়ে আছে, চোখে ভয়ের সঙ্গে মায়া ভরা, নিশ্চুপ ভালোবাসা। রেগে থাকবেন না, পাশে থাকলেই আমি সব পারবো। সাইমন দরজায় হাত রেখে থেমে গেল। ঠোঁটের কোণে আবারও সে অভ্যাসের হাসিটা ফিরে এলো। বউটা আমার একদিন আমাকে পাগল করে ফেলবে বলেই ওয়াশরুমে ঢুকে গেল সে। নাফিসা বালিশে মুখ গুজে লাজে মুচকি হেসে ফেলল। সব ভুলিয়ে দেয় মানুষটার জন্যে তার হৃদয় এভাবে নরম হয়ে যায়। টেবিলের উপর খেতে বসেছে সাইফান আর রাজীব। অন্য পাশে আরেকটা চেয়ারে মেহেরাব বসে আছে। মেহরিন ব্যস্ত হয়ে খাবার বেড়ে দিচ্ছে। মেহরিন একটু ইতস্তত করে বলল, সাইমন ভাইয়া খাবে না? আর নাফিসের জন্য তো স্যুপ বানিয়েছিলাম। সাইফান মুখ ভরা খাবার নিয়ে মেহরিনের দিকে তাকিয়ে নাটুকে পনার ভঙ্গিতে বলল, মান অভিমান ভাঙাচ্ছে মনে হয় এখনো। আমি খেয়ে খাবার দিয়ে আসছি ওপরে, এত টেনশন নিও না। খাবারের থেকে বেশি টেস্টওয়ালা জিনিস খাচ্ছে ওরা। কথা শেষ হতে সাইফান জিভ কাটলো। চোখ তুলে সবার দিকে তাকিয়ে দেখলো চারিদিকে সবাই চোখ গোল গোল করে তার দিকে তাকিয়ে আছে। সে হালকা ভদ্র হাসি দিয়ে বলল, আবার মিস্টেক হয়ে গেল, সরি। এখানে আন্ডা বাচ্চা আছে, মনে থাকে না। রাজি ভেসে দিল। হাসি দেখে মেহেরাব আর মেহরিনও দমাতে পারল না, তারাও হেসে ফেলল। সাইফান এবার খাবার হাতে নিয়ে প্রথম লোকমাটা মুখে দিতে চোখ বন্ধ করে বলল, আহা, স্বর্গ পরমেশ্বর, আল্লাহ মাবুদ, মম ধন্য। মেহরিন হাসল। ও, এতই কি ভালো লাগলো? মনে হচ্ছে 3 জন্মের ক্ষুধা মিটে গেল। হাসি দিয়ে বলল সাইফান। খাবার শেষে লোকমা খাওয়া মাত্র সে উঠে দাঁড়ালো। যাই ওপরে সাইমন ভাইদের খাবার দিয়ে আসি। বলেই হাত ধুয়ে খাবার নিয়ে উপরের দিকে গেল। উপরে গিয়ে দরজার কাছে দাঁড়াতে ভেতর থেকে হালকা শব্দ এলো, দরজার লক খুলছে। ঠিক তখনই ওয়াশরুম থেকে বের হলো সাইমন। ওর পরনে শুধু একটা টাওয়েল, ভিজে চুল থেকে পানি গড়িয়ে পড়ছে। সে প্রথমে বিছানার দিকে তাকালো। নাফিসা ঘুমিয়ে আছে কম্বল মুড়ি দিয়ে, মুখে শান্তি, ক্লান্তি আর শিশুর মতো।
ঠিক তখনই দরজায় ধাক্কা শব্দ। সাইমান এগিয়ে গিয়ে দরজা খুলতে সামনে দাঁড়িয়ে আছে সাইফান, খাবার ট্রে হাতে, মুখে সাত কাত হাসি। এক সেকেন্ড সাইমনের খালিকা দেখে তার মুখ আরো লম্বা হয়ে গেল। ভ্রু উঁচিয়ে বলল, ভাইয়া এত এনার্জি কেমনে? সারাদিন না খায়া দায়া ঘুরছো, আর এখন আবার? কথা শেষ হওয়ার আগেই ঠাস একটা জোরে থাপ্পড় পড়ল সাইফানের গালে। সাইমান দাঁতে দাঁত চেপে বলল, আর একটা ফাউল কথা বলবি, তোর খবর আছে। কি বলতে এসছিস বল, আর এখানে থেকে বের হ। সাইফান গাল চেপে কাতর মুখে বলল, খাবার দিতে এসেছিলাম, খালি এইটুকুই। আমাকে এভাবে মার দিলে মানুষের ভালো করতে নেই। সাইমান এক হাতে খাবারের ট্রে নিল, মুখ শক্ত করে বলল, তোর ভালো করা লাগবে না, বের হ। সাইফান মুখ ঘুরিয়ে নাটকীয়ভাবে চলে যেতে লাগলো, কিন্তু পা দুটো ঠিক দরজার ফ্রেম পেরোনোর আগে এই সাইমনের ডাক। সাইফান লাফ দিয়ে ফিরে এসে উজ্জ্বল চোখে বলল, বলো ভাইয়া, কি বলবা? কি কি করলে এতক্ষণ? সব খুলে বলবা নাকি? ঠাস আবারও থাপ্পড়। সাইমন ঝাঁঝালো গলায় বলল, আমার জন্য একটা টি শার্টের ট্রাউজারের ব্যবস্থা কর এখনই। সাইফান দুই গালে হাত দিয়ে ভাঙা কান্না কান্না গলায় বলল, এটা ঠিক না, আমাকে এত মারো কেন? এই গালে আমার বউ আমাকে চুমু দিবে, তার আগেই আমার ফর্সা গাল দুইটা যদি লাল টমেটোর মতো করে দাও, তাহলে কেমনে হবে? সাইমন ডোন্ট কেয়ার ভঙ্গিতে বলল, তাড়াতাড়ি দিয়ে যা। বলেই দরজা ঠাস করে বন্ধ। সাইফান বাইরে দাঁড়িয়ে গাল মালিশ করতে করতে বলল, হায় আল্লাহ, মানুষ ভালো করলেও দোষ, গায়ে হাত তুললেই না। আমার গাল যদি ছিল, এখন হলো টমেটো। আর ওনার জন্য সবাই জামা কাপড় রেখে দেয় মনে হচ্ছে। খালি বলে দিলাম আর হয়ে গেল। সাইফান হতাশ ভঙ্গিতে সিঁড়ি বেয়ে নিচে নামলো। মুখ দেখে মনে হচ্ছে যেন গোটা দুনিয়া সব ঝামেলা একাই কাঁধে নিয়ে এসেছে। নিচে নেমে ড্রয়িং রুমে বসে থাকা মেহেরাব আর মেহেরিনের দিকে তাকিয়ে এক এক রকম দীর্ঘশ্বাস ফেলেই বলে উঠল, এখানে হাতি সাইজের কোনো জামা কাপড় পাওয়া যাবে নাকি? মানে বড় দামরা কারো সাইজের টি শার্ট বা ট্রাউজার টাইপ কিছু? হঠাৎ এমন প্রশ্নে মেহেরাব, মেহেরিন আর পাশের চেয়ারে বসে থাকা রাজীব তিনজনই একসাথে ওর দিকে তাকালো। চোখে মুখে একই প্রশ্ন, কি বলছে? হাতি সাইজ আবার কি জিনিস? ওদের এই হা করে তাকিয়ে থাকা মুখগুলো দেখে সাইফান নিজেই বুঝে গেল কথাটা ঠিকঠাক পৌঁছায়নি। সে তখন একটু গলা পরিষ্কার করে আবারও বলল, মানে ভাইয়ার জন্য একটা টি শার্ট আর ট্রাউজার ব্যবস্থা করা যাবে কি না সেটাই বলছিলাম। ভাইয়া টি শার্টের সাইজ তো মানে অনেক বড় বড়, তাই আর কি মজা করে হাতির মতো বললাম। এইবার কথার মানে বুঝে মেহেরিন হেসে ফেলল। রাজীব হালকা করে ঠোঁটের কোণে হাসি আটকালো। মেহেরাব পুরোপুরি কনফিউজ চেহারা নিয়ে তাকিয়ে আছে। মেহেরিন হাসি সামলে বলল, জি ভাইয়া, পাওয়া যাবে। আব্বুর কিছু ড্রেস আপ এখানে আছে, ওগুলো দিলে কি হবে? ভাইয়া ইউজ করবে তো? সাইফান সাথে সাথে হাত নেড়ে বলল, আরে সমস্যা নাই, নিয়ে আসো, হলেই হবে। মেহেরিন উঠে দাঁড়ালো। দুই পায়ে গিয়ে যেতেই হঠাৎ থেমে গেল। ধীরে ধীরে পিছনে ঘুরে সাইফানের দিকে তাকে একটু চিন্তিত স্বরে জিজ্ঞাসা করলো, ভাইয়া নাফু ঠিক আছে তো? এই প্রশ্নটার জন্য সাইফান যেন আগে থেকে প্রস্তুত ছিল। ওর মুখে তখন একেবারে শয়তানি হাসি। দাঁত কেলিয়ে সে রাজীবের পাশে এসে বসে পড়ল। সোফায় গা এলিয়ে দিয়ে এমন ভঙ্গিতে বসলো, তোমাদের নাফু সাইফান টান দিয়ে বলল, এখন বরের আদর খাচ্ছে, আদর খেয়ে এমনিই ঠিক হয়ে যাবে, এত টেনশন নিও না। সিঙ্গেল তো এখন বুঝছো না, মিঙ্গেল হলে বুঝবা অবশ্য। আমিও সিঙ্গেল, বুঝেছো, এখনো বউ পাইনি। বউ থাকলে আরও ভালোভাবে তোমাকে বলতাম। কোনো পজিশনে আছে তোমাদের নাফু এখন। মেহেরাব আর মেহেরিন দুজনেই কৌতূহলী হয়ে তাকালো। রাজীবও কান খাড়া করে শুনছে। সাইফান আবারও বলতে শুরু করল, আমি তো ওপরে গিয়েই দেখে আসলাম, ভাই ছোটুর পেটে হাত বুলিয়ে বলছে এখানে আমার টুনটুনি আছে। আমি কোনো দিন আমার এই টুনটুনি শোনা যে হবে তাকে ছেড়ে আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। এই কথা বলার সময় সাইফান নিজে এবার হেসে ফেলল। তারপর হাসি সংযত করে আবারও বলা শুরু করলো, তোমাকে আজ থেকে আমি টুনটুনির মা বলে ডাকবো। আমার পিচ্ছি বউ, তুমি এখন আমার টুনটুনির মা হতে চলেছ, তাই আমি তোমাকে টুনটুনির মা বলেই ডাকবো। নামটা পছন্দ হয়েছে জান? মেহেরিন মুখ ঢেকে হাসছে। মেহেরাব মাথা নেড়ে হাসি চাপার চেষ্টা করছে। রাজীব শব্দ করে হেসে দিল। সাইফান তখন উঠে যাওয়ার ভঙ্গি করে আবারও বলল, তারপর খালি চুমু আর চুমু দিতে থাকলো। আমি তো দেখে সহ্য করতে না পেরে নিচে চলে আসলাম। এই কথা বলে সে হঠাৎ রাজীবের দিকে ঝুঁকে পড়ল। মেয়েদের মতো ভঙ্গিতে রাজীবকে চিপকে ধরার চেষ্টা করলো। এই রাজীব ভাই, আসো তোমাকে একটা ডেমো দেখাই। রাজীব সাইফানের মনোভাব বুঝতে পেরে আটকে উঠে পাশ কাটিয়ে পালানোর চেষ্টা করলো, দূর হ, লাগবে না। কিন্তু সাইফান ছাড়ার পাত্র না। সে জোর করে রাজীবকে ধরে ফেলল। রাজীব যতই বাঁচতে চাক শেষ পর্যন্ত পারল না। এই মুহূর্তের মধ্যে সাইফান রাজীবের এক গালে জোরে একটা চুমু বসিয়ে দিল। হেসে বলল সাইফান। রাজীব তখন কান্না করার মতো
মুখ বানিয়ে নিজের গালে হাত বুলাতে লাগলো, বিরক্তিতে বলল, ধুর বাল, কি যে করিস ভাই তুই? এত চেপে থাকিস কেন? আমার বউ যেই জায়গায় চুমু দেয় সেই জায়গায় তুই দিচ্ছিস কেন? ছ্যা ছ্যা ছ্যা, তোর কোনো সমস্যা আছে নাকি? শুধু আমার দিকে যখন তখন গা লাগাতে আসিস, আবার চুমু দিস। বলতে বলতে সে বারবার গাল মুছতে লাগলো। ওদের কাণ্ড দেখে মেহেরাব আর মেহেরিন হেসে কুটি কুটি হাসতে হাসতে প্রায় দম বন্ধ হওয়ার জোগাড়। সাইফান তখন রাজীবের দিকে চোখ ছোট ছোট করে তাকালো, ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু হাসি। খবরদার আমার ছোট মেয়েকে সন্দেহ করে একটা কথাও বলবে না রাজীব ভাই। শালা বিয়েটা একবার করি, তারপর প্রমাণ দেখাবো। আর তোমাকে চিপকে ধরে চুমু দিলাম কেন জানো? দেখতে চেয়েছিলাম ঠিকঠাক আছো কিনা। ভাবিকে ছাড়া এভাবে ঘুরে ঘুরে বেড়াও তুমি, না হলে কি জানি তোমার ওইটা জং ধরে গেল কিনা, সিস্টেম ঠিক আছে কিনা, সেটাই তো চেক করলাম। এই কথা শুনে রাজীব পুরোপুরি রেগে গেল। দাঁত চেপে চারিপাশে তাকাতে লাগলো, মারার মতো কিছু খুঁজতে। আজকে ফাজলামোর হিসাব বের করেই ছাড়বো, ওয়েট কর। রাজীবকে এদিক ওদিক কিছু খুঁজতে দেখে সুযোগ বুঝে সাইফান তৎক্ষণাৎ মেরিনের হাত থেকে টি শার্ট আর ট্রাউজারটা তুলে নিল, তারপর ছুট লাগালো। দৌড়াতে দৌড়াতে পিছনে তাকিয়ে এক হাত নেড়ে বলল, আমি যাই। আর রাজীব ভাই, এটা কিন্তু তোমার ভবিষ্যতের জন্যই। তোমার সাথে মাঝে মাঝে এমনভাবে চিপকানো দেখা হওয়া দরকার। তোমার পুলিশরা কাজ করতে করতে যে পরিমাণে লাপাত্তা হয়ে যাও, তাতে সিস্টেম কখন ঢিলা হয়ে যায় টেরই পাও না। তাই ভাবলাম একটু চেক করে দেখি। এই কথাটা বলেই সে দ্রুত সিঁড়ির দিকে ঘুরে দৌড়ে উপরে উঠে গেল। রাজীব দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত চোখে সাইফানের দিকে তাকিয়ে রইল। আর মেহেরিন আর মেহেরাব শব্দ করে হাসতে হাসতে সোফার উপর প্রায় গড়িয়ে পড়ে শুয়ে পড়ল। হাসি থামার কোনো নামই নেই। সাইমন দরজা বন্ধ করে খাবারটা টেবিলের উপর রেখে দাঁড়িয়ে থাকলো কয়েক সেকেন্ড। ভেজা চুল থেকে টুপটাপ করে পানি পড়ছে, গায়ে শুধু তোয়ালে, শরীরটা এখনো গরম পানির ফোঁটা বিন্দু লেগে আছে। সে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে গেল। নাফিসা ঘুমিয়ে আছে, শরীরটা কম্বলে আধা মুড়ানো, মুখটা পাশ ফিরে বালিশে হেলানো। চোখের নিচে ক্লান্তির ছাপ, কিন্তু মুখে অদ্ভুত এক শান্তি, যেন সব কষ্ট কিছুক্ষণের জন্য ভুলে আছে। চুলগুলো কপালের পাশে এলোমেলো ছড়িয়ে, ঠোঁট দুটো সামান্য ফাঁক। সাইমন বিছানার পাশে বসে পড়ল, কোনো শব্দ করলো না, শুধু এক দৃষ্টে তাকিয়ে রইল ওর দিকে। ঠিক তখনই মাথা নাড়তেই সাইমনের ভেজা চুল থেকে 2-1 ফোঁটা পানি পড়ে গেল নাফিসার চোখের কোণে। নাফিসা হালকা করে পিটপিট করলো, চোখ খুললো ধীরে ধীরে। প্রথমে বুঝতে পারলো না কোথায় আছে, তারপর চোখের সামনে ভেজা চুল, খালি গা, পরিচিত সে ছায়াময় মুখটা দেখে এক মুহূর্ত থমকে গেল। সদ্য গোসল করা শ্যামলা গায়ের রং, কাঁধে জমে থাকা পানির ফোঁটা, চোখে অদ্ভুত এক নরম দৃঢ়তা, সব মিলিয়ে নাফিসা 1 সেকেন্ডের জন্য তাকিয়ে রইল। লজ্জার ভালো লাগা একসাথে এসে গলার ভিতর আটকে গেল। এইভাবে তাকিয়ে থাকবে? সাইমন নিচু স্বরে বলল। নাফিসা চোখ সরিয়ে নিল, আবার কম্বলের ভেতরে গুটিয়ে যেতে চাইল। আপনার চুল ভেজা, চোখে পানি পড়লো এজন্য। আস্তে বলল। সাইমন হালকা হাসলো, হাত বাড়িয়ে নিজের চুল একপাশে সরিয়ে নিল। দোষ এখন আমার ঘাড়ে চাপাচ্ছ বউ। নিজের ব্যক্তিগত পুরুষের দিকে তাকাতে এত দ্বিধা কেন? পেটের মধ্যে ছোট্ট আমি আছে, আমার অস্তিত্ব নিয়েই করছো। তবুও তো কিসের লজ্জা? বউয়ের লজ্জা কাটাতে না কাটাতেই আমি নাকি বাপ হয়ে গেলাম। মানুষ শুনলে তো আমার জাত যাবে। বলেই পাশের টেবিল থেকে খাবারের ট্রেটা টেনে নিল। সুপের গরম ভাব উঠছে এখনো। খেতে হবে। সাইমনের গলায় কোনো সুযোগ রাখার ভাব নেই। নাফিসা সাইমনের দিকে তাকিয়ে তারপর মুখ ঘুরিয়ে নিল। ইচ্ছে নেই। সাইমন একই ভঙ্গিতে বলল। ইচ্ছা না থাকলেও খেতে হবে। নাফিসা নাক মুখ সিটকে একটু দূরে সরে গেল। না। সাইমন আর কথা বাড়ালো না। চামচে স্যুপ তুলে নাফিসার হাত ধরে এগিয়ে আনলো নিজের দিকে, ঠোঁটের কাছে ধরে বলল, চামচ ধরলো। 1 চামচ, শুধু 1 চামচ। নাফিসা মুখ শক্ত করে রাখলো। না বললাম তো, বমি হবে। সাইমন তখন আরেকটু এগিয়ে এলো, এক হাতে নাফিসার পিঠে ভর, অন্য হাতে চামচ। জেদ করবে না। নাফিসা শেষ পর্যন্ত ঠোঁট খুললো, বিরক্তি মেশানো চোখে তাকিয়ে 1 চামচ খেলো। দেখছো, কিছু হয়নি। সাইমন আবারও বলল। এরপর এক এক চামচে চামচে খাওয়াতে লাগলো। নাফিসা প্রথমে গড়িমসি করলেও ধীরে ধীরে আর বাধা দিল না। মাঝে মাঝে চোখ বন্ধ করে ঢোক গিলছে, মাঝে মাঝে বিরক্ত চোখে তাকাচ্ছে। সবশেষে চামচ নামানোর সময় সাইমন খেয়াল করলো নাফিসার ঠোঁটের এক পাশে স্যুপ লেগে আছে। সে কিছু না বলে এগিয়ে গেল। নাফিসা অন্যমনস্ক হয়ে নিজের হাতের দিকে তাকিয়ে আছে। সাইমন সেই সময় জিভের ডগা দিয়ে খুব আলতো করে লেগে থাকা জায়গাটা মুছে নিল। নাফিসা চমকে তাকালো। এই কথা শেষ করতে পারল না। সাইমন ঠোঁটের কোণে হাসি রেখে বলল। আমি তাতে তোমার ঠোঁটে নোংরা থাকতে দিয়ে কি করবো? বলেই সাইমন নাফিসার দিকে আরো এগিয়ে গেল। ঠক 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 দরজায় নক। দুজনে একসাথে চমকে উঠল। সাইমন বিরক্ত হয়ে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। 1 সেকেন্ডের মধ্যেই টেবিলের পাশ থেকে ট্রেটা তুলে নিল। দরজা খুলল ঠিক এক হাতের ফাঁকে। বাইরে দাঁড়িয়ে সাইফান। এই যে ভাইয়া।
আর কিছু বলার আগে ঝপাং, দরজা আবারও বন্ধ। সেকেন্ডের মধ্যেই সাইফান কয়েক সেকেন্ড ফাঁকা চোখে দরজার দিকে তাকিয়ে রইল। নিজের হাতের টি শার্ট আর ট্রাউজারের বদলে ট্রে থাকতে দেখে তারপর বুঝে উঠে চেঁচিয়ে বলল, এইটা কি হলো? আমার মুখের উপর দরজা বন্ধ করে দিলা? দরজায় হাত রেখে নাটকীয় গলায় বলতে বলতে পিছিয়ে যেতে লাগলো। ঢং করে ঢং। মানুষ ভালো করতে আসলে এই অবস্থা। কেউ পাত্তা দিল না। সাইফান নাক কুচকে ফোন বের করলো। যা ফোনে রোমান্স করি। আমার এত করো রোমান্স দেখার ইচ্ছা নাই। চশমা আপাকে ফোন দেই, আমারও গার্লফ্রেন্ড আছে রোমান্স করার জন্য। তারপর মাথার চুল ধরে বলল, বালের একটা গার্লফ্রেন্ড পেলে রেখেছি, রোমান্স করতে গেলে খ্যাক খ্যাক করে ওঠে, আবার একটা চুমও খেতে দেয় না। যাক, আজকে একটু ট্রাই করে দেখি আবার। তারপর জারিনকে ফোন দিল। হ্যালো বেবি। এত দেরি করছো কেন? তোমাকে বলেছিলাম না নাফিসা কেমন আছে এটা আমাকে জানাতে? ফোনের ওপার থেকে জারিন থমকে বলে উঠল। সাইফান চোখ মুখ কুচকে বলল, ব্যস্ত ছিলাম। ব্যস্ত মানে? সাইফান গদগদ স্বরে বলতে লাগলো, কি বলি ভাবলেই শরীর শিহরিত হয়। তুমি আবার শুরু করেছো? তোমাকে যা জিজ্ঞেস করি তা বলো না, এদিকে আবল মার্কা কথাবার্তা বলা শুরু করো। বিরক্তি নিয়ে জারিন বলল। সাইফান জারিনের কথা কানে না দিয়ে আবারও একই ভঙ্গিতে বলে উঠল, শোনো না, বিয়ের পর বাসর ঘরে। জারিন থমকে উঠল। চুপ। সাইফান অসহায় মুখ করে আবারও বলল, একটু অমৃত খেতে দেও না এখন। জারিন এবার তেলে বেগুনে জ্বলে উঠল। এসব বন্ধ করো। সাইফান দীর্ঘ শ্বাস ফেলে বলল, কি আমারই বালের গার্লফ্রেন্ড, আমার জীবনটাই তেজপাতা হয়ে গেল। একবার বউ করে পাই, সব সুদে আসলে আদায় করব বাসর রাতে। তখন বলবো প্লিজ ছাড়ো, আর পারছি না। আমিও শুনবো না, একটুও ছাড় দিব না, তখন বুঝবে ঠেলা। বলেই ভেঙচি কেটে ফোন কেটে দিল। এবার সাইফান ফোনের দিকে তাকিয়ে বলল, যাই হোক, বাসর রাতের কথা আহা ভাবতেই ভালো লাগছে। নিচে নেমে মেহেরিনকে বলল গেস্ট রুমে ব্যবস্থা করতে। সবাই ধীরে ধীরে যার যার ঘরে চলে গেল। রাতটা নীরব হয়ে এলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।